কি খবর তোমাদের? আমি তোমাদের প্রিন্স দা চলে এসেছি তড়িৎ ক্ষেত্রের পার্ট 6 নিয়ে, যেখানে আমরা তড়িৎ বলরেখা কি সেই সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে তড়িৎ বলরেখা বা ক্ষেত্ররেখা। ভাই লোক, মনে করো আমাদের চারপাশে বাতাস বইছে। এই বাতাস আমরা দেখতে পাই না, কিন্তু বাতাসের মধ্য দিয়ে ধুলো উড়ে গেলে আমরা বলতে পারি বাতাস ঠিক কোন দিকে বইছে, বাতাস ঠিক কোন দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক তেমনি আমাদের আধানের চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রটি আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে আমাদের এই তড়িৎ ক্ষেত্রটি কিরকম, বা এই তড়িৎ ক্ষেত্রে যে শক্তি বা বল, যাকে আমরা তড়িৎ ক্ষেত্র ভেক্টর বলে থাকি, সেই ভেক্টরের দিকটি বা অভিমুখটি ঠিক কোন দিকে, সেটা আমরা কিভাবে বুঝবো মেরে ভাই? এই প্রশ্নটা মাথায় আসে মাইকেল ফ্যারাডে নামের এক বিজ্ঞানী। তখন তিনি আমাদের এই অদৃশ্য শক্তি দেখার জন্য কিছু অদৃশ্য মানচিত্র বা রেখা কল্পনা করেন। সেই অদৃশ্য বা কাল্পনিক রেখাগুলিকে বলা হয় আমাদের বলরেখার কিছুই না। একদম সহজ। কি হচ্ছে বুঝতে পারলে তো? যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে তোমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে। কার জন্য কমেন্ট বক্স ফাঁকা? আরে তোমার জন্য। যে কোনো সমস্যা, যে কোনো ডাউট ঝাড়ে দাও কমেন্টে। কে আছে? আমি আজ তোমার প্রিন্সটা, তোমার 100% ক্ল্যারিটি আমি নিয়ে আসবো তোমার জন্য। আমি পার্সোনাল ক্লাস নেবো ইউটিউবে, সেটা লাইভ। তোমরা শুধু কমেন্ট আমাকে জানাও কোথায় কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। তাহলে কি দেখো, আমাদের একটি আধান বা চার্জের চারিদিকে আমাদের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই সম্পর্কে আমরা আগের লেকচারগুলোতে পড়েছি, ঠিক তো? তাহলে একটি আধানের চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রটি আমরা তো দেখতে পাই না। তাহলে আমাদের এই তড়িৎ ক্ষেত্রটি ঠিক কিরকম, এবং আমাদের এই তড়িৎ ক্ষেত্রের যে শক্তি বা বল, সেই শক্তি বা বলটি ঠিক কোন দিকে, কোন অভিমুখে কাজ করছে, সেটা আমরা কি করে জানবো, সেটা আমরা কি করে বুঝবো? এই প্রশ্নটি মাথায় নিয়ে আসে আমাদের মাইকেল ফ্যারাডে নামের এক বিজ্ঞানী। সেই বিজ্ঞানী তখন আমাদের এই অদৃশ্য শক্তিটিকে দেখার জন্য কিছু অদৃশ্য মানচিত্র বা কিছু রেখা কল্পনা করেন। সেই কাল্পনিক রেখা বা অদৃশ্য মানচিত্রগুলিকে বলা হয় আমাদের তড়িৎ বলরেখা বা ক্ষেত্ররেখা, আর কিছুই না। এরপরে আমরা ভালো করে জানবো আমাদের এই তড়িৎ বলরেখা বা ক্ষেত্ররেখা ঠিক কি রকম, কোন দিকে কিভাবে কাজ করে, সেটাও তো পরিষ্কার পরিষ্কার ছবি এঁকে। তার আগে চলো আমরা এই সংজ্ঞাটা নিই, ঠিক আছে? আমাদের এই যে তড়িৎ বলরেখা আছে, এই তড়িৎ বলরেখা বা ক্ষেত্ররেখার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি প্রথম আমরা জেনে নিই। তারপরে আমরা এই কাল্পনিক রেখা যেগুলো আছে, আমাদের এই কাল্পনিক রেখাগুলোর যে ধর্ম, সেই সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা দেখব আমাদের এই কাল্পনিক রেখাগুলো যদি আমরা ছবি এঁকে দেখাতে যাই, তাহলে কি রকম দেখতে হবে। তাই চাপের কোনো ব্যাপার নেই, পিকচার আই বাকি হ্যাঁ মেরে বস। সিট ডাউন, একদম নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা নাই। 100% ক্লিয়ারিটি দিচ্ছি, তোমার এই কনসেপ্ট সম্পর্কে কোনো রকম ডাউট থাকবে না ক্লাসের শেষে। ওকে, চলো চলো তাহলে দেখা যাক আমাদের ওই তড়িৎ বলরেখা বা ক্ষেত্ররেখা এর সংজ্ঞা আমরা কি বলতে পারি। তো দেখতে হ্যাঁ মেরে লাল, क्या होता है তড়িৎ বলরেখা বা ক্ষেত্ররেখা। ওকে, কোনো চাপের ব্যাপার নেই, আরামসে থাকো, আরামসে থাকো সব সময়, ঠিক আছে? কোনো চাপের ব্যাপার নেই, কোনো রকম ডাউট, কোনো রকম সমস্যা কে আছে ফ্রেন্ডসকে মনে করো, আমি সবসময় রেডি আছি তোমার সেই প্রবলেম বা ডাউটটা সলভ করার জন্য। তাহলে দেখো ভাই, আমরা কি জানি আমাদের একটি আধানের চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে কি হয় রে, সেই যে তড়িৎ ক্ষেত্র আছে,
এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু বল, এই বিন্দু বল, এই বিন্দু বল, প্রতিটি বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র ভেক্টর ক্রিয়া করে কিনা? একদম ঠিক। এবং আমাদের এই তড়িৎ ক্ষেত্র ভেক্টর, যাকে আমরা সংক্ষেপে তড়িৎ ক্ষেত্রই বলে থাকি। এই তড়িৎ ক্ষেত্র কি রে? এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ কি এই তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই আছে, এই সম্পর্কে আমরা জানি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, জানি। তাহলে আমাদের এই তড়িৎ ক্ষেত্র যদি আমরা এই বিন্দু চেক করি, তাহলে এই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র বল, বা যাকে আমরা সংক্ষেপে তড়িৎ ক্ষেত্র বলে থাকি, সেই তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ আলাদা হয়। আমরা যদি আমাদের এই বিন্দুটির তড়িৎ ক্ষেত্র চেক করতে যাই, তাহলে এই বিন্দুটির তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ আলাদা হয়। আবার যদি আমরা এই চেক করতে যাই, তাহলে এর ক্ষেত্রেও আমাদের মান এবং অভিমুখ আলাদা হয় আমাদের এই তড়িৎ ক্ষেত্র বলের। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা নাই। এই সম্পর্কে আমরা ক্লাসের আগে যে ক্লাস, সেগুলোতে আমরা পড়েছি, কোনো সমস্যা আমাদের নেই। ঠিক আছে, গুড, একদম গুড। এবার তাহলে আমরা কি বলছি শোনো, একদম মজার সাথে, একদম ফ্রিলি বোঝো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমাদের এই তড়িৎ বলরেখা কি আরো ভালো করে একটু কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই। চলিয়ে দেখতে হ্যাঁ। তো লা 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 লা, তো চিন্তার কোনো ব্যাপার নেই, আমি আছি, কোনো চিন্তা করা তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি চেষ্টা করবো আমাদের পরীক্ষার আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার। যদি আমি ঠিক মতো করে সাপোর্ট তোমাদের কাছ থেকে পাই, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি 100% ক্লিয়ার করবো, 100% পুরো সিলেবাসটা শেষ করবো। বাট যদি সাপোর্ট ঠিক মতো না আসে, তাহলে আমি কি করতে পারি বলো? আমার একাই ইচ্ছা করে না, একটা কমেন্টে কেউ জানে না আমাকে যে কেমন লাগছে ক্লাসটা, কেমন না, যে কোথায় ডাউট, কোথায় প্রবলেম। যদি জানাই তাও একটা আসে যে আমার হ্যাঁ ভালো লাগে, একটা এনার্জি আসে যে কেউ আছে, কেউ দেখছে ক্লাসগুলো। বাট যদি কেউ জানাই না কোনো, তাহলে আমি কি করে বুঝবো যে আমার ক্লাসটা ঠিক মতো লাগছে কিনা, তোমাদের তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, তার জন্য বলি আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ওকে, কিছু লাগছে, ঠিক আছে? তো চলো ভাই দেখা যাক। মনে করো আমাদের এ হচ্ছে একটা মেঝে। তো এখানে যদি আমরা একটা ধনাত্মক আধান রাখি, ঠিক আছে? একটি ধনাত্মক আধান মেঝের মাঝখানে রাখা আছে। এখন যদি আমাদের এই ধনাত্মক আধানটি রাখা আছে, তো ধনাত্মক আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত হয়, বাট অসীম পর্যন্ত পরিমাপ করার মতো আমাদের কোনো যন্ত্রপাতি আজ তো আবিষ্কার হয়ই নাই। তার জন্য আমরা কি করেছি রে? তার জন্য আমরা এই তড়িৎ ক্ষেত্রটিকে কি করেছি? সসীম ধরে নিয়েছি, মেনে নিয়েছি যে তড়িৎ ক্ষেত্রে কোথাও শেষ আছে। বাট বাস্তবে আমাদের একটি আধানের তড়িৎ ক্ষেত্র তার কোনো শেষই নেই, সেটি অসীম। ওকে, অসীম একদম। তো ঠিক আছে, তো মনে করো আমরা একটা আধান নিয়েছি, তো সেই আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে কিনা? একদম দাদা হবে। তো ধনাত্মক আধানে আমরা নিয়েছি, সেই ধনাত্মক আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে দাদা, এসবে কোনো সমস্যা নাই। এখন যদি একটি পরীক্ষক ধনাত্মক আধান, আমরা এই আধানটির সামনে অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের ভেক্টর নিয়ে আসছি কোনো একটা বিন্দুতে, তাহলে কি হবে? আমাদের একটি ধনাত্মক আধান আমরা রেখেছি, সেই ধনাত্মক আধানটির চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমরা এই ধনাত্মক আধানটির সামনে যদি বাইরে থেকে একটা কিরে ধনাত্মক আধান নিয়ে যাই, তাহলে সেই ধনাত্মক আধানটির ওপর আমাদের এই ধনাত্মক আধানটির একটা বল কাজ করবে কিনা? কি বল কাজ করবে রে? আমাদের এই দুটি ধনাত্মক আধানের মধ্যে একটা বিকর্ষণ বলের কাজ করবে। অর্থাৎ আমাদের এই ধনাত্মক আধানটিকে এই আধানটি ধাক্কা দেবে, চল বার হয় এখান থেকে, বলবে কিনা চল বারো। এই ধনাত্মক আধানটি আমাদেরকে কি করবে? ধাক্কা দিবে, বারো চল বারো। তাহলে কি হবে? যখনই আমাদের এই ধনাত্মক আধানটির সামনে আমরা একটি বাইরে থেকে কোনো একটা পরীক্ষক আর ধনাত্মক আধান নিয়ে যাচ্ছি, তখন সেই ধনাত্মক আধানটির উপর একটা বিকর্ষণ বল কাজ করছে। কারণ কি? দুটো হচ্ছে সমধর্মী আধান, তো এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, মানে কি আমাদের এই আধানটিকে ধাক্কা দিয়ে বাইরের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করবে কিনা? একদম ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে যে পথ। তো যখন এই আধানটিকে ধাক্কা দিবে, তখন এই আধানটি কি হবে রে? গতিশীল হয়ে যাবে, দৌড়াবে, আরে পালা,
আরে পালা, এদিকে পালা, ওইদিকে পালা। তাহলে যখনই আমাদের ধনাত্মক আধানের সামনে আমরা বাইরে থেকে কোনো একটি পরীক্ষক ধনাত্মক মুক্ত আধান নিয়ে যাব, তখন সেই ধনাত্মক আধানটির কি হবে রে, অপর একটি বিকর্ষণ বল কাজ করবে। আর যখন বিকর্ষণ বল কাজ হচ্ছে মানে কি, আমাদের এই আধানটিকে ধাক্কা দিবে, আর ধাক্কা দেওয়ার ফলে আমাদের এই ধনাত্মক আধানটি কি হবে, গতিশীল হয়ে যাবে। এই ধনাত্মক আধানটির মধ্যে কি, ধনাত্মক আধানটির মধ্যে একটা কি হবে, ত্বরণের সৃষ্টি হবে, অর্থাৎ এই আধানটি চলতে শুরু করবে। ঠিক আছে, তো আমাদের এই যে আধানটিকে, এই আধানটি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, তাহলে কি হবে, আমাদের আমাদের দৌড়ে সাইডে পালাবে, ছিটকে যাবে। তো ছিটকে যাওয়ার সময় আমাদের ধনাত্মক আধানটি যে পথ দিয়ে ছুটবে, যে পথ দিয়ে দৌড়াবে, সেই পথ থেকে আমরা বলতে পারি বল রেখা বা ক্ষেত্র রেখা। কিছু বুঝতে পারলে কত সমস্যা? আমাদের এই যে পথটা আছে, আমাদের একটি আধান এর সামনে যদি আমরা একটি সমধর্মী আধান নিয়ে যাই, অর্থাৎ ধনাত্মক আধানের সামনে যদি আমরা একটা ধনাত্মক আধান নিয়ে যাই, তাহলে সেই ধনাত্মক আধানটির উপর কি হবে, একটা বিকর্ষণ বল কাজ করবে, এ করবে ফাইট মেরে চল ভাই এখান থেকে। তাহলে এই আধানটি যখন এই আধানটিকে ধাক্কা দিবে, তখন এই আধান কি হবে, ছিটকে পালাবার চেষ্টা করবে, দৌড়ে দিকে ছুটবে। তাহলে আমাদের এই আধানটির অপর এই আধানটি বিকর্ষণ বল, এই আধানটির উপর ধাক্কা মারার সময়, ধাক্কা মারার পর আমাদের এই আধানটি যে পথ দিয়ে ছুটবে, সেই পথটিকেই বাস্তবে বলা হয় আমাদের বলরেখা বা ক্ষেত্র রেখা। অর্থাৎ কি, আমাদের এই আধানটি যদি এই দিকে ছোটে, মানে অবশ্যই আমাদের এই আধানের উপর বলটা এই অভিমুখে প্রয়োগ করেছে, এই অভিমুখে বলটা প্রয়োগ করেছে, তার জন্যই তো আমাদের এই আধানটি এই অভিমুখে ছুটছে। আবার যদি আমাদের এই আধানটি এই অভিমুখে দৌড়ায়, তাহলে বলতে পারে কি, আমাদের আধানটির উপর এই অভিমুখে বলটা প্রয়োগ করেছে, তার জন্য আধানটি এই দিকে ছুটছে। মানে আমাদের এই যে বলরেখা আছে না, সেই বলরেখার সাহায্যে আমরা বুঝতে পারছি যে আমাদের একটি আধান ঠিক কোন দিকে যাবে। অর্থাৎ কি, আমাদের এই আধানটি যে পথ দিয়ে যাবে, সেই পথটাকে বলতে পারি আমরা বল রেখা, আর কিছুই না। যদি কোন রকম সমস্যা হচ্ছে, তাহলে আর একটু দাঁড়ালে তোমাদের মাথায় যা কনসেপ্ট আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। ওকে, কোনো চাপের নাই, একদম মজায় থাকো, একদম সিরিয়াস থাকো, অ্যাটেনশনটা শুধু আমার দিকে অল্প আর অল্প বোনটার দিকে রাখো। ওকে, ঠিক আছে। তাহলে কি, আমাদের আধানটি যে পথ দিয়ে দৌড়াবে, যে পথ দিয়ে পালাবে, সেই পথটিকে বলা হয় আমাদের বলরেখা বা ক্ষেত্র রেখা। তো ভাই, এরপর আরেকটা জিনিস জানো, আমি একদম ভাঙে ভাঙে ছোট ছোট টপিক থেকে ক্লিয়ার করছি আমাদের এই বলরেখা বা ক্ষেত্র রেখা। এখনো কিন্তু আমরা এই সংজ্ঞাটা আসেনি, এই সংজ্ঞাটা এর পরে আমরা জানবো। তারপরে আমরা জানবো আমাদের বলরেখার বিভিন্ন ধর্মগুলা। এই ধর্মগুলা জানার পর আমরা অটোমেটিক ছবিগুলো আঁকতে পারবো, একদম নিশ্চিন্তে ছবিগুলো আঁকতে পারবো, একদম আরামসে বুঝতে পারবো আমাদের বলরেখাটি কোন দিকে কোন অভিমুখে কাজ করে। তো দেখো ভাই, আমাদের যদি আমরা একটি ধনাত্মক আধান এখানে রাখি, একটি এখানে ঋণাত্মক আধান রাখি, তো মাথায় রাখো, এখন এটা বলা উচিত নয়, বাট আমি এটাকে অ্যাডভান্স বলে দিচ্ছি, যাতে তোমাদের সমস্ত রকম কনসেপ্ট ভালো করে ক্লিয়ার হয়। আমি যে সংজ্ঞাটার উপর বলবো, সেই সংজ্ঞাটা যাতে তোমাদের ক্লিয়ার হওয়া চাই, ক্লিয়ার যাতে খুবই সুন্দর করে আরামসে হয়, তার জন্য আমি আগে এটাকে বলে রাখছি। ওকে, অ্যাডভান্স এটা জেনে রাখো, তারপরে তোমরা জানবোই ওকে কি বলা হচ্ছে কিরকম নাই। তো দেখো ভাই, আমাদের একটি যে ধনাত্মক আধান দিই, সেই ধনাত্মক আধান থেকে কি হয়, আমাদের বলরেখাগুলো উৎপন্ন হয়। এই ধনাত্মক আধান থেকে আমাদের বলরেখার সৃষ্টি হয়। অর্থাৎ কি, যদি আমরা একটা ধনাত্মক আধান দিই, সেই ধনাত্মক আধানটি থেকে আমাদের বলরেখা বাইরে বেরিয়ে আসে, আমাদের একটি বলরেখা, এটা মনে করো বলরেখা, ঠিক আছে। তো এই বলরেখার সৃষ্টি হয় কার থেকে রে, ধনাত্মক আধান থেকে। এবং আমরা যদি একটি ঋণাত্মক আধান নিই, সেই ঋণাত্মক আধানটির মধ্যে আমাদের বলরেখা শেষ হয়। অর্থাৎ কি, আমাদের বলরেখা প্রবেশ করে আমাদের ঋণাত্মক আধানের মধ্যে। এই একটু জেনে রাখো। আরেকটা কথা কি বলতো, আমাদের এই যে বলরেখাগুলো হয় না, সেই বলরেখাগুলো বেশিরভাগ সময় আমাদের কি হয় রে, বক্র রেখা হয়, বাঁকা রেখা হয়। এটাও মাথায় জেনে রাখো।
কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নাই। তাহলে কি আগেই আমরা জেনে গেলাম, কি জানলাম, যে আমাদের একটি ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় বলরেখাগুলো, অর্থাৎ একটি ধনাত্মক আধান থেকে আমাদের বলরেখা বাইরে বেরিয়ে আসে এবং সেই বলরেখা জানিয়ে একটি ঋণাত্মক আধানের মধ্যে প্রবেশ করে। এইটু কনসেপ্টটা আগের মাথায় আগে থেকেই তোমরা জেনে রাখো। এবং সেই বলরেখা বা ক্ষেত্ররেখাগুলো কি হয়, আমাদের বাঁকা হয় বা বক্ররেখা হয়। এরপর আমরা ভালো করে বুঝবো আমাদের ওই তড়িৎ ক্ষেত্রে একটি বলরেখা বা ক্ষেত্ররেখা ঠিক কিরকম, বা কোনটিকে বলরেখা বা ক্ষেত্ররেখা বলা হয়, বা তার সংজ্ঞা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বার করতে বা বলতে পারি বা পরীক্ষায় লিখতে পারি। ঠিক আছে, একদম ধাপে ধাপে, কোনো চাপের নাই। তো চলো দেখা যাক। তো ভাই আরেকটা কথা, যদি ঘুম পাই তো কমেন্টে জানাও, ঠিক আছে? যদি ঘুম পাই তাহলে অবশ্যই পরের ক্লাসে যাতে ঘুম না পাই সেই ব্যবস্থা একদম আমি করে রাখবো, ঠিক আছে? কোনো চিন্তার বিষয় নাই, একদম আরামসে থাকো। আমি একদম ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। কখনো কখনো হ্যাঁ আমি গরম করে তুলবো তোমাদের, ঠিক আছে? ঘুমাতে আমি দিব নাই, সেটা আমি ভালো করে জানি। ওকে, তো চলে দেখবে। তাহলে আমরা যদি একটি ধনাত্মক আধান এবং একটি ঋণাত্মক আধান এখানে রাখি, তাহলে কি হবে, আমাদের এই ধনাত্মক আধানটি থেকে আমাদের এই ঋণাত্মক আধানটি দিয়ে কি হবে রে, একটা বলরেখা যাবে কিনা। সেই বলরেখাটা আমাদের বক্র হতে পারে, বাঁকা, এরকম হতে পারে বাঁকা। ঠিক, একদম ঠিক, পাকা বক্র হয়। আমরা জানি না, জাস্ট কল্পনা করিস। আমি এরকমও করতে পারি কল্পনা, তুমি এরকমও কল্পনা করতে পারো, আরে হ্যাঁ আমি এরকমও কল্পনা করতে পারি। ওকে, তো বেশিরভাগটা কি রাখবে, বেশিরভাগটা হচ্ছে আমাদের বক্র হয় বা বাঁকা হয়, এই আমাদের কাল্পনিক রেখাগুলো যেগুলোকে আমরা বলরেখা বলছি। তো এটিকেই বলা হয় বলরেখা। এই যে আমাদের ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়েছে, বার হয়েছে এবং বক্র পথে নিয়ে আমাদের ঋণাত্মক আধানে প্রবেশ করছে, সেটি আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে আমাদের বলরেখাগুলো যাচ্ছে। তো এটাকে, এই লাইনটিকে, এই বক্ররেখাটিকে বলা হয় আমাদের বলরেখা। বাট একে আমরা সংজ্ঞায় কিভাবে প্রকাশ করব, তো সেই সম্পর্কে একটু আরামসে বুঝ, চাপের কোনো ব্যাপার নেই। দেখো ভাই, আমরা কি বলতে পারি, আমাদের এটা কি একটা, অবশ্যই আমরা এটা ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে কিনা। হ্যাঁ, সেই তড়িৎ ক্ষেত্রের ভিতর যখন আমরা বাইরে থেকে একটা ঋণাত্মক আধান নিয়ে যাচ্ছি, তখন সেই ঋণাত্মক আধানটার উপর কি হচ্ছে রে, একটা কি হচ্ছে, একটা ধনাত্মক ঋণাত্মক বলের মধ্যে একটা আকর্ষণ বলের কাজ করছে। সেই আকর্ষণ বলের কাজ করে, অর্থাৎ কি, আমরা কল্পনা করে নিচ্ছি, আমরা মেনে নিয়েছি যে আমাদের কি হয়, ধনাত্মক আধান থেকে আমাদের একটি বলরেখা বার হয়ে যায়নি, আমাদের ঋণাত্মক আধানের সাথে মিশেছে। বাট কিভাবে মিশছে, কিভাবে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে, সেই সম্পর্ক আমরা বুঝবো, সেটা ছবি আঁকে একদম সহজ করে, জাস্ট রিল্যাক্স হও, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এখন পিকচার বাকি আছে, বারবার বলছি, আরামসে থাক, শুধু একটু বোঝার চেষ্টা করো যে আমাদের এই সংজ্ঞাটি আমরা কিভাবে বলতে পারি। তাহলে কি, আমাদের এই যে তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রে প্রতিটি বলরেখা এরকম নয় যে এখানে একটি বলরেখায় হয়, অনেকগুলো বলরেখা থাকতে পারে, এরকমও, এরকমও, ঠিক আছে? আবার এরকমও, এইখান থেকে বার হচ্ছে ধনাত্মক থেকে, আর ঋণাত্মক জানিয়ে মিশছে, ধনাত্মক থেকে বার হচ্ছে, ঋণাত্মক জানিয়ে মিশছে। ওকে, এরকম হয় অ্যাকচুয়ালি। তো আমি ছবিগুলো পরে আঁকবো, ছবিগুলো পরে বুঝবো, আগে আমার জানা উচিত ধর্মগুলা, এই ধর্মগুলো আগে আমাদের জানা উচিত। বাট তাও আমি আরামসে একদম টুকরো টুকরো করে বোঝাবার জন্য আমি একদম টুকরো টুকরো করে তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি এই সংখ্যাটা বাস্তবে কিরকম হয়, ঠিক আছে? সমস্ত সমস্ত বলরেখা আইসে নিয়ে আমাদের ওই ঋণাত্মক আধানের মধ্যে প্রবেশ করে এবং আমাদের ধনাত্মক আধান থেকে বাইরে বেরিয়ে আসে, হচ্ছে ধনাত্মক আধানের সৃষ্টি হয় আমাদের বলরেখা, এবং সেই বলরেখা শেষ হয় আমাদের একটি ঋণাত্মক আধানের উপর। সিম্পল ব্যাপার। তো আমাদের এই তড়িৎ যে ক্ষেত্র আছে না, এই তড়িৎ যে ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বলরেখা, এলে প্রতিটি বলরেখা, ঠিক আছে, এই প্রতিটি বলরেখা বা ক্ষেত্র রেখা হলো এমন একটি রেখা, কি, এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে, যার এই বিন্দু বল বা এই বিন্দু বল বা এই বিন্দু বল, যার প্রতিটি বিন্দুতে আমরা যদি একটি স্পর্শ বানাই, স্পর্শ জানো তো রে ভাই, কি, একদম বেশি ঘষাই একদম পার করে দিয়া একটা পয়েন্ট দিয়ে, ঠিক আছে, এগুলো স্পর্শ। এই বিন্দুর উপর এটা হচ্ছে স্পর্শ, ঠিক আছে, এই বিন্দুর উপর এটা হচ্ছে আমাদের স্পর্শ। তাহলে কি, আমাদের কি হচ্ছে, আমাদের এই তড়িৎ ক্ষেত্রের প্রতিটি, দেখো সংজ্ঞা, দেখো সংজ্ঞা কি বলছি, সংজ্ঞা বলছি আমি, আমাদের কি হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্রের
তড়িৎ ক্ষেত্রে প্রতিটি বলরেখা বা ক্ষেত্ররেখার অপর কোনো একটা বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক টানি, তাহলে ওই যে বিন্দুটা আছে, ওই বিন্দুতে আমাদের একটি মুক্ত ধনাত্মক আধান, ওই বিন্দুতে আমাদের মুক্ত ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। আমাদের কি হয় রে? আমাদের সংখ্যা কি বলছে? আমাদের এই তড়িৎ ক্ষেত্রে প্রতিটি বলরেখা বা ক্ষেত্ররেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে এখানে বলো বা এখানে বলো, যার প্রতিটি বিন্দুতে একটি করে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকের অভিমুখটা, সেই স্পর্শক ওই বিন্দুতে আমাদের একটি মুক্ত ধনাত্মক আধানের যে অভিমুখ, আমাদের এই মুক্ত ধনাত্মক আধানের যে অভিমুখ, আমাদের এই মুক্ত ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল যে বলটা, সেই বলটার যে অভিমুখটা বা আমাদের ক্ষেত্র বলরেখার যে অভিমুখ, সেই অভিমুখটা নির্দেশ করে। কিছু বুঝতে পারলে? একদম। এইবার আরামসে বুঝে দাও কিরকম হচ্ছে। দেখো, আমাদের এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এই তড়িৎ ক্ষেত্রে কি হয় রে? এই তড়িৎ ক্ষেত্রে আমাদের কি হয়? প্রতিটি বলরেখা এটা কি বলরেখা হচ্ছে, তো প্রতিটি বলরেখার যে কোনো একটা বিন্দু নাও, ঠিক আছে, যা ইচ্ছা যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুর উপর যদি আমরা একটা স্পর্শক টানি, সেই স্পর্শকটা আমাদেরকে বোঝায়, সেই স্পর্শকটার যে অভিমুখটা, সেই অভিমুখটা আমাদের বোঝায় যে আমাদের এই মুক্ত ধনাত্মক আধানটির যে বলটা আছে, ক্রিয়াশীল বলটা, সেই বিকর্ষণ বলটা অ্যাকচুয়ালি কোণ দিয়ে কাজ করছে, বা আমাদের ক্ষেত্র যে বলটা, সেই ক্ষেত্র বলটা ঠিক কোণ অভিমুখে কাজ করছে। এইখানে আমাদের একটি ধনাত্মক আধান, এইখানে আমাদের একটি ঋণাত্মক আধান আছে। তো বলো, আমাদের ধনাত্মক আধানটি কি করবে? ধনাত্মক আধানটি আমাদের ওইদিকে বলটা প্রয়োগ করবে কিনা দাদা? হ্যাঁ দাদা, এই ধনাত্মক আধানটা ওইদিকে বলটা প্রয়োগ করবে। তার জন্যই তো এই ধনাত্মক আধানটা এই দিকে কি করবে রে? আমাদের নিজের দিকে টানবে। তাহলে আমাদের একটি ধনাত্মক আধান যে অভিমুখে প্রয়োগ করছে বলটা, ওকে, তাহলে কি তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বলরেখা বা ক্ষেত্ররেখা হলো একটি রেখা যার প্রতিটি বিন্দু অঙ্কিত স্পর্শকের বিন্দুতে মুক্ত ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল বলের অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, আর কিছুই না। সিম্পল। এরপর চলো জানা যাক আমাদের এই যে তড়িৎ বলরেখা আছে, সেই তড়িৎ বলরেখার ধর্মগুলি কি। এই তড়িৎ বলরেখার ধর্মগুলি সম্পর্কে আমরা জানতে পারলেই আমরা একদম 100% ক্লিয়ার করে নিতে পারবো আমাদের এই তড়িৎ বলরেখা বা ক্ষেত্র বলরেখার যা কিছু সমস্যা আছে, যা কিছু ডাউট রয়েছে, সবকিছু। চলো দেখি। তো একটা স্কিপ বুঝতে পারলাম, আমাদের এই যে তড়িৎ বলরেখা আছে না, সেই তড়িৎ বলরেখা যেটা আছে, সেই তড়িৎ বলরেখা বা ক্ষেত্ররেখা হচ্ছে আমাদের কি রে? একটা কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখার যেটা আমাদের মাইকেল ফ্যারাডে দিয়েছিলেন। তাহলে আমরা যা কিছু পড়ছি সব কিছু কাল্পনিক পড়ছি, ওকে, শুধু কাল্পনিক আমরা পড়ছি, বেশি সিরিয়াসলি নিও না, সবকিছু হচ্ছে কাল্পনিক একটা, ওকে। তো কাল্পনিক রেখাগুলো আমাদের কিরকম কাজ করছে সেটা আমরা জানছি, আর চাপের কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের এই তড়িৎ বলরেখার ধর্মগুলি সম্পর্কে আমরা জানি। দেখো ভাই, ধর্ম নাম্বার 1 কি? ধর্ম নাম্বার 1 সবাই জানো, শুরু এবং শেষ। আমাদের কি হচ্ছে? শুরু এবং শেষ। শুরু শেষ বলতে কি রে? আমাদের একটি বলরেখার যে শুরু হয় সেইটাকে বলা হয় শুরু, এবং আমাদের একটি বলরেখা যেখানে শেষ হয় সেইটিকে বলছে শেষ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, কি বলতো? আমাদের এই বলরেখা একটা ধর্ম হচ্ছে যে শুরু এবং শেষ। অর্থাৎ কি আমরা বলতে পারি, আমাদের যে ধনাত্মক আধান আছে, সেই ধনাত্মক আধানে কি হয়? সেই ধনাত্মক আধান থেকে আমাদের বলরেখাগুলো সৃষ্টি হয়। তাই আমাদের এই ধনাত্মক আধানের শুরু হয় আমাদের এই বলরেখা, সেটা আমরা বলতে পারছি। তাহলে ধর্ম অনুমান হচ্ছে কি? আমাদের একটি ধনাত্মক আধানের শুরু হয় আমাদের বলরেখাগুলো, এবং আমাদের একটি ঋণাত্মক আধানের শেষ হয় আমাদের কি রে? একটি ঋণাত্মক আধানের শেষ হয় আমাদের এই বলরেখা বা ক্ষেত্ররেখা গুলো। ঠিক আছে? তাহলে শুরু এবং শেষ জানতে পারলি। তাহলে আমাদের ধর্ম হচ্ছে, ঠিক আছে, আমাদের বলরেখার এটা ধর্ম। একটি বলরেখার কি ধর্ম? আমাদের বলরেখার ধর্ম হচ্ছে যে আমাদের প্রথম ধর্ম যেটা শুরু এবং শেষ, আমাদের
মনে রাখবে, ঠিক আছে, মনে রাখবে। আমাদের একটি ধনাত্মক আধান থেকে কি হয়, আমাদের বলরেখাগুলো শুরু হয় এবং আমাদের ঋণাত্মক আধানে আমাদের বলরেখাগুলো শেষ হয়। তার জন্যই তো যখন একটি ধনাত্মক আধানের সামনে আমরা একটা ঋণাত্মক আধান নিয়ে আসি, তখন সেই ধনাত্মক আধান থেকে আমাদের একটি বলরেখা শুরু হয়ে আমাদের ঋণাত্মক আধানে প্রবেশ করে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা, কোনো সমস্যা নাই এখন পর্যন্ত। তো ইতনা হাম বুঝে গেছি। ওকে, মানে মনে রাখবে, বলরেখা কখনো গোল হয়ে ঘুরে আসে নিজের সাথে মিশে না। অর্থাৎ কি, এরকমটা কখনো হতে পারে না যে আমাদের একটি ধনাত্মক আধান থেকে কি হলো, একটা বলরেখা বার হলো, আবার সেটা বেঁকে আসে নিয়ে এই ধনাত্মক আধানের মধ্যে ঢুকলো। এটা কিন্তু কখনো হতে পারে না। যদি আমরা এইখানে আরেকটা ধনাত্মক আধান রাখি, তাহলে এরকম নয় যে এই ধনাত্মক আধানটা এখান থেকে মিশে এখানে ঢুকবে না, কখনো প্রবেশ করবে কি নাই। কারণ কি, এরা, আরে বলছি একটু পরে, ওকে, চাপ লিও না। কেন এরকম হবে নাই সেই সম্পর্ক বলছি, জাস্ট রিল্যাক্স। আরেকটু 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 ধৈর্য ধরো মেরে ভাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের এইসব কনসেপ্ট। ঠিক আছে, এই সময় কনসেপ্ট, আমাদের সমস্ত কিছু কনসেপ্ট এইটা থেকেও ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে কি বুঝতে পারছি, শুরু এবং শেষ, অর্থাৎ কি আমাদের বলরেখার শুরু এবং শেষ। তাহলে বলরেখা শুরু কোথায় হয়, বলরেখা শুরু হয় আমাদের একটি ধনাত্মক আধান থেকে এবং বলরেখা শেষ হয় আমাদের একটি ঋণাত্মক আধানের মধ্যে। এরকমটা কখনো হয় না যে একটি ধনাত্মক আধান থেকে একটি বলরেখা বার হয়ে আবার সেই ধনাত্মক আধানের মধ্যেই প্রবেশ করে, এটা কিন্তু কখনো হয় না। গুড, একদম ঠিক। এবার বিচ্ছিন্ন আধানের ক্ষেত্রে বলরেখাগুলো কিরকম হয় সেই সম্পর্কে বোঝা যাক। আমরা যদি কি ভাই, আমরা একটু আগে দেখলাম, আমরা যদি একটি ধনাত্মক আধান নিই, সেই ধনাত্মক আধানের সামনে যদি আমরা একটি ঋণাত্মক আধান রাখি, তাহলে ধনাত্মক আধান থেকে বলরেখা আমাদের বার হয়ে কি হয়, একটি ঋণাত্মক আধানের মধ্যে প্রবেশ করে। মানে আমাদের বলরেখা এইখানে বার হইলো আর এখানে শেষ হয়ে গেল। কিন্তু যদি আমরা একটি ধনাত্মক আধানকে বিচ্ছিন্ন অবস্থায় রাখি, অর্থাৎ কি, যার আশেপাশে কোনো আধান নেই, একটা বিচ্ছিন্ন মহাকাশের কোন একটা কোণে আমরা একটি আধান রেখেছি, একটা বিচ্ছিন্ন যদি আমরা আধান রাখি, তাহলে সেই আধানটার থেকে যে আমাদের বলরেখা বার হয়, সেই বলরেখাগুলো কি হয় জানো তো, সেই বলরেখাগুলো আমাদের অসীম পর্যন্ত হয়, সেই বলরেখার কোনো শেষ হয় নাই। যদি আমরা এই ধনাত্মক আধানটার সামনে কোনো অন্য একটা আধান নিয়ে যাই, তাহলে সেই আধানটার অপর এই বলরেখাগুলো আসে মিশে শেষ হয়ে যাবে। বাট যদি আমরা একটি ধনাত্মক আধানকে বিচ্ছিন্ন অবস্থায় রাখি, কোন একটা জায়গায় সেপারেট রাখি, তাহলে সেই ধনাত্মক আধানের সামনে কোনো আধান না থাকায় সেই আধানগুলো কি হবে রে, সেই ধনাত্মক আধান থেকে বার হওয়া এই বলরেখাগুলো, এই বলরেখাগুলো কি হবে, কোথাও মিশবে নাই। মানে এই বলরেখাগুলো কি হবে বলতো, অনেক দূর থেকে চলে যাবে, অসীম পর্যন্ত হবে। ঠিক তেমনই আমাদের কি হয়, যদি আমরা একটা ঋণাত্মক আধান নিই, তাহলে সেই ঋণাত্মক আধানের সামনে, ঋণাত্মক আধানে কি হয়, একটি ঋণাত্মক আধানে আমাদের বাইরে থেকে বলরেখা এসে নিয়ে প্রবেশ করে কি নাই ভাই? একদম ঠিক। তাহলে আমরা যদি একটি ঋণাত্মক আধানকে সেপারেট, বিচ্ছিন্ন অবস্থায় কোনো একটা মহাকাশে তুলে রাখি, তাহলে আমাদের বিচ্ছিন্ন অবস্থায় একটি ঋণাত্মক আধান কি হবে, অসীম থেকে অনেক দূর পর্যন্ত, অসীম থেকে আমাদের অনেকগুলা বলরেখা এসে নিয়ে এই ঋণাত্মক আধানের মধ্যে প্রবেশ করবে। এই বলরেখাগুলো কি হবে, এই বলরেখাগুলো কি হবে বলতো, অসীম থেকে আসবে। বুঝতে পারলে? তাহলে শুরু এবং শেষ এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের এটাই হচ্ছে বলরেখার একটি ধর্ম, ম্যান ধর্ম, যে আমাদের বলরেখা শুরু হয় একটি ধনাত্মক আধান থেকে এবং আমাদের এই বলরেখা শেষ হয় একটি ঋণাত্মক আধানের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। যদি আমরা একটি ধনাত্মক আধানকে বিচ্ছিন্ন অবস্থায় রাখি, তাহলে তার যে বলরেখা শুরু হয়, সেই বলরেখাগুলো কোথাও শেষই হয় না, সেই বলরেখাগুলো চলতে থাকে অসীম পর্যন্ত। আবার যদি আমরা একটা ঋণাত্মক আধানকে কোনো একটা বিচ্ছিন্ন অবস্থায় রাখি, তাহলে সেই ঋণাত্মক আধানের মধ্যে অসীম দূর থেকে, অনেক দূর থেকে কি হয়, বলরেখাগুলো এসে নিয়ে আমাদের ঋণাত্মক আধানের মধ্যে প্রবেশ করে, যে সম্পর্কে আমরা ছবি একটু পরে দেখবো। চাপের কোনো ব্যাপার নেই ভাই, চাপের কোনো ব্যাপার নেই, একটু পরে দেখবো আমরা, ঠিক আছে? যদি কোথাও কোনো রকম ডাউট হয় তাহলে কমেন্টে জানাও, কমেন্টে জানাতে আমাকে একদম কিন্তু ভুলো
না মেরে ভাই, ঠিক, একদম ঠিক। তো চলো ভাই আরো একটু এগিয়ে যাই। বলরেখা পরস্পরকে ছেদ করে না, তাহলে হচ্ছে কি আমাদের 2 নম্বর ধর্ম। 2 নম্বর ধর্মগুলি সম্পর্কে জানা যাক। ধর্ম নম্বর 2, বলরেখার হচ্ছে দ্বিতীয় ধর্ম। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখতে হবে। এটাও কিন্তু উল্টে আসে, এটাও আমাদের ডাব্লিউবি যেটা আসে, এটাও আমাদের পরীক্ষাতে আসতে পারে। কিরকম দেখি তো কি আছে পয়েন্টটা, বলরেখা পরস্পরকে ছেদ করে। হ্যাঁ, বলরেখা পরস্পরকে ছেদ করে না। আবার এই সম্পর্কে বুঝো মেরে ভাই, আমাদের এই যে একটি আধান নিয়েছি, ঠিক তো? তো এই আধান থেকে আমাদের একটি ধনাত্মক আধান নিয়েছি। সেই ধনাত্মক আধান থেকে আমাদের যে বলরেখাগুলো বার হইলো মেরে ভাই, সেই বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না, কখনোই পরস্পরকে ছেদ করে না। অর্থাৎ কি, কখনোই পরস্পরকে কাটাকুটি করে না, যেরকম আছে একটা মিশে গেল কাটা গেল, না, কখনো কিন্তু কাটাকাটি করবে না। যদি আমরা একটা ঋণাত্মক আধানের সামনে নিয়ে আসি, তাহলে কি হবে, সেই ধনাত্মক আধান থেকে আমাদের এই বলরেখাগুলো ঋণাত্মক আধানে মিশবে। তবু কিন্তু আমাদের এই যে বলরেখাগুলো আছে, সেই বলরেখাগুলো কখনো কিন্তু নিজেদের মধ্যে কাটাকুটি করবে না। কারণ কি, কারণ আমরা কি জানি, আমাদের এই যে বলরেখাগুলো আছে, এই বলরেখাগুলো বোঝায়, এই বলরেখাগুলোর দিকটা আমাদেরকে বোঝায় যে আমাদের একটি ধনাত্মক মুক্ত আধান বা তড়িৎ ক্ষেত্র বলটা কোন অভিমুখে কাজ করবে। তাহলে যদি আমরা একটা ধনাত্মক বল নিই, একটা ধনাত্মক আধান নিই, সেই ধনাত্মক আধান থেকে যদি একটা কি হলো, একটা যদি আমাদের একটা বলরেখা বার হয়, তাহলে সেই বলরেখা থেকে বলতে পারি যে আমাদের এই যে ধনাত্মক আধানটির, আমাদের এই বলটা, এই তড়িৎ ক্ষেত্র বলটা ঠিক কোন অভিমুখে কাজ করছে। বলতে পারে কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা, বলতে পারি, ঠিক কিনা? হ্যাঁ দাদা। তো আমাদের এই যে যদি আমাদের এবার যদি কি হয় বলতো, যদি আমাদের এবার এদের মধ্যে কি হয়, বলরেখা পরস্পরকে ছেদ করে যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে কি বলতে পারি, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এদিকেও বলরেখার একটা অভিমুখ এবং এদিকেও আমাদের তড়িৎ বলরেখার একটা অভিমুখ, ঠিক কিনা? হুম, আমাদের তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ শক্তির সেই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা আমাদের এদিকে হবে আবার এদিকে হবে। আর এটা কি সম্ভব যে তুমি মনে করো এখানে আছো আর একসঙ্গে তুমি পূর্ব দিকে দৌড়তে পারবে আবার উত্তর দিকে দৌড়তে পারবে? না, দৌড়তে পারবে না। পারবে কি? না, পারবো না দাদা। আমি যে কোনো এক সাইডে দৌড়তে পারবো, হয়তো পূর্ব দিকে না তো উত্তর দিকে। তাহলে আমাদের ওই রকমই কন্ডিশন হচ্ছে, যখন দুটা আধানের মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তখন সেই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো হয়, সেই বলরেখাগুলো যদি কাটাকাটি করে, তাহলে আমাদের একসঙ্গে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা দু সাইড হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে আবার এই সাইডে হচ্ছে। আর সেটা বাস্তবে কিন্তু সম্ভব নয়। তার জন্য আমাদের দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, দুটি বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। বরঞ্চ কি হয় জানো তো, আমাদের এই যে একটা বলরেখা আছে, সেই বলরেখার সামনে আরেকটা বলরেখা কখনোই সামনেটাও আসে না। কারণ কি বলতো, আমাদের দুটি সমধর্মী বলের মধ্যে, সমধর্মী বলরেখার মধ্যে কি হয় জানো তো, বিকর্ষণ বল হয়, ঠেলা খুচা হয়, সামনে কিন্তু একদম আসবি না, সামনে কিন্তু একদম আসবি না। তাহলে 2 নম্বর পয়েন্টটা বুঝতে পারলে, 2 নম্বর ধর্ম বলরেখা সেটা বুঝতে পারলে কি হচ্ছে, আমাদের বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। যদি দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা দুদিকে হয়ে যাবে, যেটা বাস্তবে সম্ভব নয়। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যে কোনো একদিকে হয়, দুদিকে কিন্তু হয় না। কারণ কি, কারণ হচ্ছে আমরা যেমন দু সাইডে দৌড়তে পারি না, এই সাইডে ওই সাইডে দৌড়তে পারি না, যে কোনো এক সাইডে দৌড়তে পারি, ঠিক, একদম ঠিক কথা। তাহলে চলো এবার আমরা 3 নম্বর ধর্মটি দেখি আমাদের এই বলরেখার। 3 নম্বর ধর্মটা কি, লম্ব ভাবে অবস্থান করে। আচ্ছা, লম্ব ভাবে অবস্থান করে, কি অবস্থান করে লম্ব ভাবে, দেখা যাক মেরে ভাই। যদি আমরা একটা পরিবাহিনী, এই নাও, এই নিলাম একটা পরিবাহী। এবার একটা ধনাত্মক আধান সম্পন্ন আমরা একটা পরিবাহী নিলি, ঠিক আছে? এরপর এই সাইডে যদি আমরা আবার একটা ঋণাত্মক আধান সম্পন্ন পরিবাহী নিই, তাহলে কি হচ্ছে, আমাদের এই পরিবাহীটা কি আছে রে, আমাদের পরিবাহীটা এইভাবে আছে, এই পরিবাহীটাও এইভাবে আছে। বাট এদের মধ্যে আমাদের যে বলরেখা
তড়িৎ বলরেখা কাজ করবে, সেইটা কিন্তু এই অভিমুখে করবে। মানে বলতে পারছে কি আমাদের এই লম্ব ভাবে অবস্থান করছে, অর্থাৎ বলতে পারছি যে বলরেখাগুলো যে কোনো পরিবাহীর তল, যে কোনো পরিবাহীর তলটা যে কোনো পরিবাহীর তল থেকে বের হওয়ার সময় বা তলে প্রবেশ করার সময় সবসময় লম্ব ভাবে থাকে। কি হয়? সবসময় লম্ব ভাবে থাকে। থাকে তো দেখো 90 ডিগ্রি কোণ অবস্থান করে আছে, এইটাও প্রবেশ করছে তখন 90 ডিগ্রি কোণ অবস্থান করে থাকে। এটাই হচ্ছে লম্বভাবে অবস্থান। আমাদের একটি পরিবাহীর তল থেকে কি হয়, আমাদের একটি পরিবাহীর তল থেকে সব সময় আমাদের বলরেখাগুলো লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ কি 90 ডিগ্রি কোণে ঘুরে নিয়ে বার হয়, আবার 90 ডিগ্রি কোণে কোনো একটা পরিবাহীর তলে প্রবেশ করে। বাস, ঠিক আছে? কোনো সমস্যা? একদম সমস্যা নাই। এর পরের যে টপিকটা সেটা দেখো, স্থিতিস্থাপক সুতার মতো টান। হ্যাঁ, এটাই আমাদের জানা ছিল। এটা জানতে পারলে না বাস, আমাদের দুটি আধানের মধ্যে দুটি বিপরীতধর্মী আধান, অর্থাৎ দুটি মাইনাস, একটি মাইনাস এবং একটি প্লাস আধানের মধ্যে কিভাবে একটা আকর্ষণ বল কাজ করে সেই সম্পর্কে তোমাদের 100% ক্ল্যারিটি আসবে যখন আমরা এই ধর্মটিকে জানবো, এই ধর্মটিকে দেখবো। কিরকম দেখো, এ হচ্ছে আমাদের 4 নম্বর ধর্ম। কি হচ্ছে? স্থিতিস্থাপক সুতার মতো টান। স্থিতি স্থাপক সুতোর মতো টান। স্থিতিস্থাপক সুতোর মতো টান। ভাই কি হয় আমাদের এই যে স্থিতিস্থাপক সুতোর মতো টান বলতে আমাদের কি হচ্ছে, বলরেখাগুলো টান টান করা ইলাস্টিক বা রাবার ব্যান্ডের মতো দীর্ঘ বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। আমাদের যদি এরকম একটা, যদি আমরা দু সাইডে রাবার নিই, কিরে যদি আমরা একটা, এটা নিচ্ছি, যদি আমরা একটা রাবার নিই তাহলে কি হয়, সেই রাবারটা যদি থাকে তাহলে কি হয়, সেই রাবারটা বা সুতোটা টান টান অবস্থায় থাকলে তারা কি করে, সংকুচিত হওয়ার চেষ্টা করে, অর্থাৎ কি তারা ইলাস্টিসিটির মতো কাজ করে। আমরা ক্লাস 11-এ পড়েছিলাম কি ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা পড়েছিলাম। হ্যাঁ দাদা পড়েছিলাম। তো স্থিতিস্থাপক শক্তি কোনটা, যখন একটা বস্তুকে টান টান অবস্থায় রাখা হয় তখন সেই বস্তু দুটির ভিতরে একটা সংকোচন বল কাজ করে, সেই সংকোচনটিকে বলা হয় ইলাস্টিসিটি, ইলাস্টিক বডি, বা কি বলা হয়, স্থিতিস্থাপক বস্তু বলা হয়। ঠিক তেমনই আমাদের এই যে একটি ধনাত্মক আধান আছে, এবার সেই ধনাত্মক আধানের সামনে যদি একটা ঋণাত্মক আধান নিয়ে যায় তাহলে সেই ধনাত্মক আধান থেকে একটা বলরেখা বার হয়ে আমাদের এই ঋণাত্মক আধানের মধ্যে প্রবেশ করবে কিনা মেরে ভাই? হ্যাঁ দাদা প্রবেশ করবে। একদম দেখো, তো আমাদের যখনই একটি ধনাত্মক আধানের সামনে একটি ঋণাত্মক আধান নিয়ে আসি তখন কি হয়, আমাদের এই ধনাত্মক আধান থেকে যে সমস্ত বলরেখাগুলো বার হয়, যে সমস্ত বলরেখাগুলো শুরু হয়, সেই বলরেখার কিছু বলরেখা, সেই বলরেখাগুলোর থেকে কিছু বলরেখা আমাদের ঋণাত্মক আধানটির মধ্যে জানিয়ে মিশে যায়, প্রবেশ করে। গুড কিনা ভাই? একদম ঠিক আছে, গুড। তো যখনই একটা ঋণাত্মক আধানের সাথে আমাদের ধনাত্মক আধানের বলরেখাগুলো জানিয়ে মিশে যায়, অর্থাৎ এখানে শুরু হচ্ছে বলরেখা আর শেষ হচ্ছে আমাদের মাইনাসে, তো তখন আমাদের কি হয়, অর্থাৎ এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে একটা শক্তি কাজ করবে, একটা বল কাজ করবে। তো আমাদের এই যে বলরেখাগুলো আছে, এই বলরেখাগুলোর মধ্যে কি জানো তো, স্থিতিস্থাপক সুতোর মতো টান বল কাজ করে। স্থিতিস্থাপক সুতো বা একটা ইলাস্টিক রবারের মতো টান টান বল কাজ করে। অর্থাৎ আমাদের এই যে বলরেখাগুলো আছে সেই বলরেখাগুলোর মধ্যে কি করে, একটা টান টান বল কাজ করবে। এই বলরেখাগুলো সবসময় কি করবে, সংকোচন হওয়ার চেষ্টা করবে। মানে কি, এই বলরেখাগুলো টানবে, এই ধনাত্মকও টানবে আর ঋণাত্মক, এই দুটি আধান কি করবে, সবসময় সংকোচন করার চেষ্টা করবে। টানটা কি করবে, একদম টাইনে একদম বসান দিবে, সংকোচন করার চেষ্টা করবে, সংকোচন করার চেষ্টা করবে, সংকোচন করার চেষ্টা করবে। আর যখন সংকোচন হচ্ছে মানে কি হয়, ধনাত্মক আর ঋণাত্মক এই দুটি আধান পরস্পর কাছে আসে লটকে যাবে। আর এই জন্য তো আমাদের দুটি বিপরীত ধর্মী আধান, অর্থাৎ একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আধানের মধ্যে কি হয় রে, আমাদের আকর্ষণ বল কাজ করে। তো এইটা একটা ম্যান ধর্ম হলো কিনা? হ্যাঁ দাদা একদম ঠিক, এটা তো একটা অনেক ইম্পর্টেন্ট ধর্ম। এই জন্যই দুটি বিপরীত ধর্মী আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করে, আমি তো জানতামই নাই। হ্যাঁ একদম ঠিক। তো কি হচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
একটা ম্যান ধর্ম হচ্ছে একটা বলরেখার, এই যে বলরেখাগুলো আছে এই বলরেখাগুলোর ম্যান ধর্ম হচ্ছে কি বলতো, স্থিতিস্থাপক সূত্র মতো টান বল কাজ করে। অর্থাৎ কি আমাদের এই যে বলরেখাগুলো আছে তারা কি সবসময় সংকোচন হওয়ার চেষ্টা করে, কাছে একদম সংকোচন হওয়ার চেষ্টা করে। আর যখন বলরেখাগুলো যখন সংকোচন হওয়ার চেষ্টা করছে তখন এই যে এই আধানটিকে এবং এই আধানটি বিপরীত ধর্মী দুটি আধান কি করছে, সংকোচন করছে, মানে দুটোকে কি আকর্ষণ করে লটকান দিচ্ছে। ব্যাপার শেষ। এর পরের ধর্মটি এবার আমরা জানবো। ঠিক, একদম ঠিক। তো চলো ভাই এর পরের ধর্মটি জানি। আর পরে দাঁড়াও, এই ছবিগুলো আমরা আঁকবো একদম সুন্দর করে, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই। ক্লাস তো আমি বাকি একদম ক্লাসটা এখনো বাকি আছে। ধর্মগুলো আমরা জেনে নিই তাহলে আমাদের আরো সুবিধা হবে বুঝতে পরের ছবিগুলো। তার জন্যই তো আমি আগে ধর্মগুলোকে বলছি, সেটা অনেক শান্ত করে বলছি যাতে কি মাথায় গড়বড় না আসে। ওকে, তাহলে চলো 5 নম্বর ধর্মটি আমাদের দেখাই যাক, পরস্পর বিকর্ষণ। কি? পরস্পর বিকর্ষণ। এবার আমরা দেখব আমাদের দুটি সমধর্মী আধান, অর্থাৎ দুটি প্লাস প্লাস বিকর্ষণ, দুটি প্লাস পরস্পর, দুটি প্লাস প্লাস বা দুটি মাইনাস মাইনাস আধানের মধ্যে কেন বিকর্ষণ বলে সৃষ্টি হয়। আকর্ষণ তো আমরা দেখলাম এইটাতে। হ্যাঁ, তো চলো ভাই একটা জিনিস মাথায় রাখবে, আমাদের এই যে বলরেখাগুলো আছে এই বলরেখাগুলো যদি একই হয়, একটি একই ধর্মী সমধর্মী দুটি বলরেখা কখনোই সমধর্মী দুটি বলরেখা কখনোই পরস্পরের সাথে মিশে না। তারা কি করে, সব সময় বিকর্ষণ করে। কিরকম? যদি আমরা কি করি দেখো, যদি কি বলতে পারি একটা এক্সাম্পল ভাবতে হবে, কবে ভাবতে হবে। আরে 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 কি হতে পারে দেখো ভাই, এক্সাম্পল তো মাথায় আসছে না, মানে উদাহরণ তো আমার মাথায় আসছে নাই। তাহলে আমরা এটাকে সহজ করে বোঝার চেষ্টা করি। ওকে, কি হয় দেখো, যদি একটি ধনাত্মক আধান আছে তো সেই ধনাত্মক আধান থেকে যে বলরেখাগুলো বার হবে, ঠিক আছে, তো এগুলো মনে করো বলরেখাগুলো হচ্ছে মিষ্টি। তাহলে কি আমরা বলতে পারি, মানে জাস্ট বোঝাচ্ছি, ওকে একদম, এটা কিন্তু শুনো না, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি। তো আমাদের একটি ধনাত্মক আধান থেকে যে সমস্ত বলরেখা বার হয় সেই বলরেখাগুলো কি হয়, মিষ্টি হয়। তাহলে আরো যদি আমরা একটি ধনাত্মক আধানের সামনে নিয়ে আসি তাহলে সেই ধনাত্মক আধানটা কি হবে, বলরেখাগুলো কি হয় রে, মিষ্টি হয়। আর আমরা বলতে পারি যে দুটো মিষ্টি কখনোই কিন্তু মিশ খায় না, মিষ্টি মিষ্টি মিশ খায় না। আমরা তখনই বলতে পারি যে আমাদের কি হয়, আমাদের নুন আর মিষ্টি মিশ খায়। অর্থাৎ কি, আমরা যদি এইখানে একটা ঋণাত্মক আধান নিয়ে যাই তাহলে ঋণাত্মক আধান কি হয় বলতো, আমাদের আধানগুলো এখানে প্রবেশ করে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এটা নুন, এটা মিষ্টি, তাহলে নুন আর মিষ্টির মধ্যে কি হয়, আকর্ষণ হয়, আধানগুলো জানে প্রবেশ করে। তাহলে আমাদের এখানে কি হয়, এই যখন আমাদের ধনাত্মক থেকে বলরেখাগুলো জানিয়ে একটা ঋণাত্মক আধানে প্রবেশ করে তখন তার মধ্যে কি হয়, সংকোচন হয় এবং আকর্ষণ বল কাজ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের, আরে কোথায় গেল আমার এটা, হ্যাঁ, আমরা বুঝতে পারছি কি যে আমরা যদি একটি ধনাত্মক কি হয়, আমরা জানি যদি একটি ধনাত্মক আধান থাকে এবং আরেকটি ধনাত্মক আধান নিয়ে যাই তাহলে আমরা কি জানি বলতো, আমরা আরেকটি বিষয় বলতে পারি এখানে। কিরকম? দেখো ভাই, আমাদের একটি ধনাত্মক আধান থেকে বলরেখা কি হয়, বার হয়। কখনো কিন্তু একটি ধনাত্মক আধানের মধ্যে বলরেখা প্রবেশ করতে পারে না। পারে কি? না দাদা, পারে না। ঠিক তেমনই আমাদের এইখানে আরেকটি ধনাত্মক আধান নিয়ে গেছি, তো সেই ধনাত্মক আধান কি হবে, বলরেখা বাইরে আসবে। এবার আমি একটা কথা বললাম যে আমাদের এই এই বলরেখাটা আর এই বলরেখাটা, এটাও ধনাত্মক আধান থেকে বার হচ্ছে বলরেখাটা, এটাও ধনাত্মক আধান থেকে বার হচ্ছে বলরেখাটা। তাহলে এই দুটো বলরেখা কি হচ্ছে, সমধর্মী হচ্ছে কিনা। আর মাথায় রাখিস, সমধর্মী দুটি আমাদের সমধর্মী দুটি বলরেখা কখনোই পরস্পরকে টাচ করে না, সব সময় তারা পালাবার চেষ্টা করে, বিকর্ষণ করে। ঠিক এখানেও একটা সমধর্মী বলরেখা এবং এই যে একটা বলরেখা, এই দুটো বলরেখা হচ্ছে ধনাত্মক থেকে সৃষ্টি, মানে সমধর্মী আধান, তাহলে এদের মধ্যে বিকর্ষণ কাজ করে। আর ঠিক তার জন্যই আমরা যখনই দুটি ধনাত্মক আধানকে সামনে নিয়ে যাই তখন দুটি ধনাত্মক আধান থেকে যে বলরেখা বার হয় সেই বলরেখাগুলো কি হয় রে, সমধর্মী হয়। আর সমধর্মী হওয়ার জন্যই আমাদের
ওই দুটোর আধানের বলরেখা কি হয় পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, কি করে সবসময় দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তাহলে কি হয় তাদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয় না, তাদের মধ্যে একটা কি হয় বিকর্ষণ বলের সৃষ্টি হয়। যখনই দুটি আধান পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে তখন কি হয়, তখন দুটি আধানের মধ্যে কি হয় বিকর্ষণ বলের সৃষ্টি করে। ঠিক তেমনই আমরা যদি এক ঋণাত্মক আধান এবং আরেকটি ঋণাত্মক আধান নিয়ে যাই, তাহলে সেই ঋণাত্মক আধান কি করে আমাদের আয়তনে আধান বায়ুতে প্রবেশ করে, ঠিক কিনা? এখানে শেষ হয় আধান, এখানে শেষ হয়। তো আমাদের এই যে দুটি ঋণাত্মক আধানের যে আধানগুলো বাইরে থেকে আসছে, সেই ঋণাত্মক আধানগুলো কি হচ্ছে রে, এইটাও ঋণাত্মক আধান প্রবেশ করছে বলরেখা, এইটাও ঋণাত্মক আধান প্রবেশ করছে বলরেখা। তাহলে এই দুটি বলরেখা কি হচ্ছে ঋণাত্মক আধানের জন্য দুটো বলরেখা, মানে কি দুটো বলরেখা হচ্ছে সমধর্মী। আর সমধর্মী বলরেখা কি হয় পরস্পর সবসময় বিকর্ষণ করে। তার জন্য দুটি মাইনাস আধানকে যখন আমরা সামনে নিয়ে যাই তখন তাদের বলরেখাগুলো পরস্পরকে টাচ করতে চায় না, পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তাই দুটি ঋণাত্মক আধান বা দুটি ধনাত্মক আধানকে সামনাসামনি নিয়ে গেলে তাদের মধ্যে বিকর্ষণ বলে সৃষ্টি হয়। ঠিক এইটা ছিল আমাদের বিকর্ষণ, পরস্পর বিকর্ষণ সৃষ্টি হয় আমাদের বলরেখাগুলোর মধ্যে। সেই বিকর্ষণ সৃষ্টি হয় আমাদের বলরেখাগুলোর মধ্যে, তার জন্যই আমাদের দুটি সমধর্মী আধানের মধ্যে কি হয় বিকর্ষণ বলে সৃষ্টি হয়। समझा? समझा कि नहीं? যদি নেই समझा ভাই তো কমেন্টে में জানা না, ওকে? আচ্ছা কি যে বলি বাপ, এই মানে বাঙালি হয়ে হিন্দি বলতে গেলে অসুবিধা, সবাই ধরে ফেলে। আমি যেখানে জব করতাম আগে, ঠিক আছে উড়িষ্যাতে, ওইখানে সবাই হিন্দি বলতে পারে, আমি হিন্দি বলার চেষ্টা করলে সবাই বুঝতে পাইতো আরে বাঙালি है का, आज ये बंगाली है, थोड़ा थोड़ा बंगाली बोल लेता है, थोड़ा थोड़ा हिंदी बोल लेता है, सब लोग समझ जाता था कि ये बंगाली है, ये वेस्ट बंगाल से आया था। क्या बोलूं मैं, बंगाली भी नहीं आता, हिंदी हिंदी भी नहीं आता, सॉरी सॉरी हिंदी भी नहीं आता। अरे बांग्लाয় तो चाटी खाओ, बट हिंदी बोलते गले 10 मिनट भागते हो। तो क्या बोलना है जी, খানা খা লিয়া জি, আরে क्या नहीं खाया जी, এই সব আছে আমার হিন্দিতে, আর বেশি কিছু না। এতদিন 1 বছর জব করার পরও বাইরে আমার এরকম হিন্দিটা স্ট্রং হয়নি, হিন্দিটা একদম স্ট্রং হয়নি। তো क्या बोलता है বিটি লোক, পরের ধর্মটি দেখা যাক। পরের ধর্মটা হচ্ছে পরিবাহীর অভ্যন্তরে অনুপস্থিতি। কি আমাদের পরিবাহীর অভ্যন্তরে অনুপস্থিতি, বলতো এখানে কিসের অনুপস্থিতি কথা বলা হয়েছে? আরে বলরেখার কথা বলা হচ্ছে রে ভাই। বলরেখার যখন ধর্ম তাহলে বলরেখার অনুপস্থিতি বলা হচ্ছে নিশ্চয়, একদম ঠিক কথা। তাহলে কি পরিবাহীর অভ্যন্তরে, পরিবাহীর অভ্যন্তরে, পরিবাহীর অভ্যন্তরে কি ছিল এটা? পরিবাহীর অভ্যন্তরে অনুপস্থিতি। আমি ছোট ছোট করে লিখছি আমাদের ধর্মগুলো যাতে বুঝতে সুবিধা হয়, চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই, একদম রিল্যাক্স থাকো। দেখো ভাই পরিবাহীর, এটা পরিবাহী তো, হ্যাঁ পরিবাহী স্পেলিং ঠিক আছে আমার, ঠিক আছে পরিবাহী স্পেলিং, হ্যাঁ ঠিক আছে। এই সালা বাংলা অসুবিধা, এই জন্য বলে বাংলা ইংলিশ না পড়াই ভালো বাপ, ইংলিশ মিডিয়াম নাম করে আমাকে কিছু করে দিয়েছে। তো দেখো পরিবাহীর অভ্যন্তরে অনুপস্থিতি, দেখো আমাদের এখানে বলছে যে যদি আমরা একটা পরিবাহী নিই তাহলে পরিবাহীর যে বলরেখা হয় না সেই বলরেখাগুলো কি জানো তো, এটা পরিবাহী। তো একটা পরিবাহীর যে ভিতর আছে না অভ্যন্তর, সেই অভ্যন্তরে আমাদের বলরেখা কিন্তু যায় না। সব সময় আমাদের বলরেখাগুলো পরিবাহীর যে বাইরের পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠের মধ্যেই অবস্থান করে। যদি একটা ধনাত্মক আধানে আহিত একটা পরিবাহী হয় তাহলে কি হবে, সেই ধনাত্মক আধানে আহিত একটা পরিবাহের ভিতরে বা অভ্যন্তরে কোন রকম বলরেখা প্রবেশ করবে নাই। তার জন্যই তো আমরা যদি একটি ফাঁপা অর্থাৎ কি যদি একটা পরিবাহ নিই, সেই পরিবাহের ভিতরে যদি ফাঁকা থাকে তো সেই পরিবাহের একটি আহিত পরিবাহ, মনে কর একটা পরিবাহ নিয়েছিস, সেই পরিবাহীতে যদি আমরা কারেন্ট লাগান দিই না, ঠিক আছে, তো কারেন্টের পর যদি আমরা কোনো একটা মানুষকে এই পরিবাহীটির ভিতরে রেখে দিই তাহলে সেই মানুষটা পুরো সেফ থাকবে, সেই মানুষটা কখনো সেট হবে নাই, কখনো শর্ট খাবে নাই, কখনো তার কোনো রকম সমস্যা হবে নাই। বাট যদি আমরা বাইরে থেকে আইসে নিয়ে এই পরিবাহীটিকে টাচ করি তাহলে আমরা শর্ট খাই মরে যাবো। বুঝতে পারলে? কারণ কি আমাদের একটা পরিবাহীর যে আধানগুলো থাকে সেই আধানগুলো সব সময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তার ভিতরের পৃষ্ঠে কিন্তু অবস্থান করে নাই। তাই একটা পরিবাহীর সে ফাঁপা হোক বা যেমনি হোক একদম ফাঁকা হোক ওটাই, সেই পরিবাহের ভিতরে আধানে কোনো নেই তাহলে এই লোকটা কি নাচবে খেলবে দড়ি বেড়াবে তাও শর্ট খাবে নাই। এইটা আমরা পড়েছিলাম কখন বলো তো, আমাদের চ্যাপ্টার 1-এ পড়েছিলাম। কিছু মনে আছে? আছে দাদা, হয়তো কিছু মনে থাকতে পারে নাকি?
হ্যাঁ থাকবে কি নিশ্চয়ই। তো তেমনই আমাদের একটা পরিবারের অভ্যন্তরে ভিতরে কোন রকম বলরেখা থাকে না, সেই বলরেখাগুলো কি হয় সেই পরিবারের পৃষ্ঠে অবস্থান করে, সেই পরিবারের বাইরের পৃষ্ঠ থেকে বাইরের দিকে চলে যায়। বাস এটা হচ্ছে আমাদের কত রে 6 নম্বর। আরে ভাই 6 নম্বর ধর্ম রে ভাই। হ্যাঁ 6 না এটা 5 6, হ্যাঁ হবে। ওকে এটা 6 নম্বর ধর্ম। এরপরে যেটা আছে আমাদের প্রাবল্য বা শক্তি। প্রাবল্য বা শক্তি অর্থাৎ আমাদের একটি বলরেখার শক্তি কোনখানে বেশি হয় এবং একটি বলরেখার শক্তি কোনখানে কম হয় সেই সম্পর্কে জানবো। তো আমাদের দেখা যাক, একটা কথা বলছি, আমাদের বলরেখার কোনো শক্তি হয় না ভাই, ঠিক আছে? অর্থাৎ আমাদের বলরেখাগুলোর কোনখানে, যদি মনে করো এইখানে আমাদের বলরেখা আছে এতগুলা, তো আমাদের যদি এখানে অনেক বেশি বলরেখা থাকে, ঘন থাকে, তাহলে সেইখানে আমাদের তড়িৎ ক্ষেত্র যে শক্তিটা আছে না, রে তড়িৎ ক্ষেত্রের শক্তিটি বেশি থাকবে নাকি আমাদের বলরেখার যেখানে ঘনত্ব কম, যেখানে একদম দূরে দূরে আছে আমাদের বলরেখার ঘনত্ব কম, সেইখানে আমাদের তড়িৎ ক্ষেত্রের শক্তি বেশি থাকবে, সেই সম্পর্কে একটা ধর্ম দিয়েছে আমাদের এই বলরেখার ধর্ম। ওকে, তো সেই বলরেখার ধর্মটি জানা যাক। এটা হচ্ছে আমাদের 7 নম্বর। কি হচ্ছে আমাদের কি দিয়ে আছে এখানে প্রাবল্য বা শক্তি। কার শক্তি কথা বলেছে এখানে? প্রাবল্য বা শক্তি। এখানে কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রে যে শক্তি তার কথা বলা হয়েছে। ওকে দেখো আমরা যদি কি করি, আমাদের মনে করো এইখানে একটা আধান আছে এবং এইখানে একটা আধান আছে ঋণাত্মক, তাহলে ধনাত্মক থেকে আধান জানি প্রচুর এখানে, তো এইখানে আমাদের বল রেখা অনেক অনেক বেশি বল রেখা আছে, মানে কি এইখানে বল রেখার পরিমাণটা অনেক আছে, মানে কি এইখানে ঘনত্ব অনেক বেশি আছে, ঠিক তো? বল রেখার ঘনত্ব এখানে অনেক বেশি আছে। আবার আরেকটা জায়গায় আমরা ধনাত্মক একটা ঋণাত্মক নিয়েছি, তাহলে এখানে একটি দুটি, তাহলে এখানে আমাদের বলরেখার পরিমাণ অনেক কম আছে। তো একটা কথা মাথায় রাখো, এটা হচ্ছে বলরেখার একটা অনেক ইম্পর্টেন্ট ধর্ম। কিরকম? যদি বলা হয় যে দাদা আমাদের একটি একটি বলরেখা আছে, যেখানে এইখানে কি আছে একটি তড়িৎ ক্ষেত্র আছে সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের ভিতরে অনেকগুলা বলরেখা আছে, অর্থাৎ কি এখানে বলরেখার ঘনত্ব অনেক বেশি এবং এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে যেখানে বলরেখার ঘনত্ব অনেক কম, বলরেখাগুলো অনেক কম আছে, অর্থাৎ কি বলরেখার ঘনত্ব অনেক কম। তাহলে যদি বলা হয় যে এই দুটি স্থানের মধ্যে অর্থাৎ এইখানে এবং এইখানে, এই দুটির মধ্যে, এই দুটি আধানের মধ্যে নাকি এই দুটি আধানের মধ্যে বেশি তড়িৎ ক্ষেত্রের শক্তি বা বেশি তড়িৎ ক্ষেত্রের শক্তি বা তড়িৎ ক্ষেত্রের ফ্যাক্টর বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাজ করবে, কোনখানে কাজ করবে? তো মাথায় রাখিস আমাদের যেখানে বলরেখার ঘনত্ব অনেক বেশি, এখানে আছে বেশি ঘনত্ব আছে, তাহলে বলরেখার ঘনত্ব যেখানে বেশি সেইখানে আমাদের তড়িৎ শক্তি কি রে, সেইখানে আমাদের তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের শক্তি বা তড়িৎ ক্ষেত্রের শক্তি অনেক বেশি কাজ করবে। এবং যেখানে আমাদের ঘনত্ব কম, যেখানে আমাদের বলরেখার ঘনত্ব কম, সেখানে আমাদের তড়িৎ ক্ষেত্রের শক্তি বা প্রাবল্য অনেক কম কাজ করবে। এই কথাগুলো মাথায় রাখো। তাহলে কি ঘনত্ব বেশি মানে তড়িৎ ক্ষেত্রের শক্তি বা প্রাবল্য বেশি, আবার যেখানে ঘনত্ব কম সেখানে তড়িৎ ক্ষেত্রের শক্তিটা অনেক কম। ঘনত্ব কম শক্তি কম, ঘনত্ব বেশি শক্তি বেশি, সিম্পল ব্যাপার। ঠিক, একদম ঠিক দাদা। তো চলো ভাই এরপরে আরেকটা জানা যাক, গতির অভিমুখ। আচ্ছা বলরেখার গতির অভিমুখ, তাহলে গতির অভিমুখ কি আমাদের গতির অভিমুখ বলো, তাহলে এখানে কার অভিমুখটা বোঝাচ্ছে, কার গতির অভিমুখটা বলতে চাইছে? দেখ টপিক হচ্ছে আমাদের এটাও একটা ধর্ম, গতির অভিমুখ। তুরা নাই যা তুরা নাই যা রে। দেখো বলরেখার যে কোনো বিন্দুতে একটি স্পর্শ টানলে, এই যে আমাদের আমরা এক্সাম্পল থেকে দেখেছিলাম না, দেখেছিলাম আমাদের সংজ্ঞা দিয়েছিলাম সেখানে জানি আমরা আমাদের এই যে একটি ধনাত্মক আধান একটি ঋণাত্মক আধান, এই হচ্ছে বলরেখা। তাহলে বলরেখার কোনো একটি বিন্দুতে যদি আমরা স্পর্শ টানি, তাহলে বলরেখার কোনো একটা বিন্দুতে যদি আমরা একটি স্পর্শ টানি, তাহলে সেই স্পর্শকটার সেই বিন্দুতে বলের দিক নির্দেশ করে, অর্থাৎ কি বলরেখার যে কোনো বিন্দুতে একটি স্পর্শ টানলে সেটি ওই বিন্দুতে বলের দিক নির্দেশ করে, সেটি ওই বিন্দুতে কি হয় বলের দিক নির্দেশ করে, অর্থাৎ কি বলটি আমাদের কোন দিকে কাজ করছে সেই বলের দিকটি নির্দেশ করে আমাদের কে, সেই বলের দিকটি নির্দেশ করে আমাদের এই বিন্দুটি টানা স্পর্শক বা টান।
তাহলে কি গতির অভিমুখ, অর্থাৎ কি আমাদের যে এই আধানটা কোন দিকে গতিশীল হবে, এদিকে বলটা প্রয়োগ করবে, তাহলে বলের অভিমুখটা, বলের দিকটা জানতে গেলে কি করতে হবে, আমাদের একটি তড়িৎ বলরেখার যে কোনো বিন্দু নাও, সেই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক টানি, তো সেই স্পর্শকটার যে দিকটা হবে সেই দিকটা হচ্ছে আমাদের বলের দিক। সেই দিকটাতে আমাদের কি হবে রে, আমাদের সেই দিকটাতেই আধান কিন্তু গতিশীল হবে। বাস, এই ছিল ধর্ম, আর বেশি কিছু নাই। তাহলে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই 8টি ধর্ম আশা করি কোন রকম ডাউট নেই। এই 8টি ধর্মে যদি কোন রকম ডাউট থেকে যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলো না। ওকে, আর আমার এনার্জি একদমই শেষ হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, আমি দম পাচ্ছি না কেন আজকে? আজকে আমি দম পাচ্ছি না কেন? কেন আমি পাচ্ছি না? কারণ কি? কারণটা আমি এর আগে 3-4 ঘন্টা ক্লাস করাচ্ছি। ওকে, 3-4 ঘন্টা ক্লাস করাতে আমি থকে গেছি পুরো, তারপরে আমি ক্লাসটা নিচ্ছি, তাই আমার এনার্জি একদমই শেষ প্রায়, বাট তাও আমি এনার্জি নিয়ে আসার চেষ্টা করি। তোমরা যদি আমাকে এনার্জি দাও, আমার এনার্জি শুধুমাত্র তোমাদের কমেন্টে পাওয়া যায়। যদি তোমরা পজিটিভ কমেন্ট দাও তাহলে আমার এনার্জি ঝেঁকে ঝেঁকে বাড়ে, আবার যদি তোমরা আমাকে নেগেটিভ কমেন্ট দাও তাহলে আমার তাও এই এনার্জি কিন্তু বাড়ে যায়। সে তোমরা নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা আধান তো দাও, যে কোনো আধান দাও, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে হবে কিনা ভাই? একটা পরিবারের মধ্যে তোমরা নেগেটিভ বা পজিটিভ যে কোনো আধান দাও, সেই পরিবারের মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হবে। ঠিক তেমনই তোমরা পজিটিভ কমেন্ট বা তোমরা নেগেটিভ কমেন্ট যে কমেন্টই আমাকে দাও, আমার মধ্যে কিন্তু শক্তি, এই পড়ালেখার এনার্জি বা শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবেই পাবে। শুধু আধান তো দাও, শুধু কমেন্ট তো মারো, চিন্তার কি ভাই? শুধু কমেন্ট তো মারো আমাকে, তারপর তো আমি আছি নাকি? সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হবে তো ভাই, চেষ্টা তো করে যাচ্ছি আমি, ঠিক আছে? চিন্তার কোনো ব্যাপার নেই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, প্রিন্সটা আমাদের শেষ করবে সিলেবাস পরীক্ষার আগে, তার পরের লাইনটা আমি জানি নাই, কি বলছি আমি কে জান। তো চলো ভাই, এর পরে কি আছে দেখে। আচ্ছা, এবার আমরা দেখব তড়িৎ বলরেখার মানচিত্র, অর্থাৎ আমরা যে তড়িৎ বলরেখাগুলোকে তখন থেকে জানলাম, যে তড়িৎ বলরেখার আমরা ধর্মগুলো জানলাম, সেই তড়িৎ বলরেখার মানচিত্রগুলো অর্থাৎ রেখাগুলো, কাল্পনিক রেখাগুলো কি রকম হবে সেই সম্পর্কে এবার আমরা জানবো ভাই, যেটা আমরা জেনে কিছু অলরেডি, ঠিক আছে? তাহলে হেডিংটা মানে কি? হেডিং হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার মানচিত্র। ওকে ওকে ওকে, তড়িৎ বল রেখার মানচিত্র, তড়িৎ বলরেখার মানচিত্র। তো চলো দেখি তড়িৎ বলরেখার মানচিত্রগুলো বা কাল্পনিক রেখাগুলো অ্যাকচুয়ালি কিরকম বাস্তবে হয়, কিরকম কল্পনা করেছেন আমাদের মহান বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। যত কল্পনা করেছে আমাদের বাঁচতে দিয়েছে, বেশি পড়তে হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ দাদা একদম ঠিক। কে যে করে এসব নিউটন থেকে শুরু করে আপেল পড়াপড়ি এটা ওটা, বাট মজা কিন্তু আছে ভাই, আছে কিনা ভাই? একদম ঠিক দাদা, সহজ তো অনেক, একদম সহজ জিনিস। তো ফিজিক্স থেকে সহজ কি আছে আর? ফিজিক্স এর থেকে সহজ কোনো সাবজেক্ট এই পৃথিবীতে নাই আমার মনে হয়, যদি তোমরা বুঝতে পারো বা টিচার তোমরা ঠিক মতো করে বোঝায়। যে টিচারটাই ফালতু হয়, যে টিচারটা কনসেপ্টটা ক্লিয়ার করে, শুধু ম্যানমেড টপিক গুলো ক্লিয়ার করে, শুধু ম্যানমেড টপিক গুলোকে পরীক্ষা দিল, তাহলে ফিজিক্স কখনো কিন্তু মজা আসবে নাই। ফিজিক্স এর মধ্যে যদি চাই তাহলে বেসিক থেকে পড়তে হবে, ঠিক তো? যেটা আমি কিন্তু তোমাদেরকে দিব। একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান, তাহলে কি প্রথম দেখা যাক, একটি একটি বিচ্ছিন্ন, একটি বিচ্ছিন্ন রে ভাই, সেপারেট, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের কিরকম মানচিত্র হয়? ধনাত্মক আধানের মানচিত্র দেখি দেখি, আমাদের এই বলরেখা দেখি, আমাদের একটি বিচ্ছিন্ন, যদি আমরা কি করছি রে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান নিয়ে, বিচ্ছিন্ন আছে পুরো একদম মহাবিশ্ব থেকে একা আছে পুরো, ঠিক আছে? তো বিচ্ছিন্ন একটি ধনাত্মক আধান নিলে সেই ধনাত্মক আধানটির আমাদের বলরেখাগুলোর মানচিত্র বা কাল্পনিক রেখাগুলো কেমন হয়, সেই বলরেখাগুলোর মানচিত্র কেমন হয় রে ভাই? এক্ষেত্রে বলরেখাগুলি বহির্মুখী হয়। কি হয়? একটা ধনাত্মক আধান থেকে বাইরের দিকে বার হয়। বলরেখাগুলি কি হয় ভাই? বহির্মুখী হয়। এইরকম ভাবে মানচিত্রটা ভাই একদম পরিষ্কার দেখে নে, কোনো সমস্যা রাখিস না। কি হয়?
বহির্মুখী হয়, বাইরের দিকে মুখটা হয় এবং সুষম ভাবে সজ্জিত থাকে। অর্থাৎ কি, এইটা 5 সেমি, এইটাও 5 সেমি, এইটাও 5 সেমি, এইটাও 5 সেমি। এদের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স সেম সেম থাকলে বলা হয় কি সুষম ভাবে সজ্জিত আছে। তাহলে আমরা যদি একটা বিচ্ছিন্ন আধান পুরো পুরো মহাবিশ্ব থেকে সেপারেট আছে, একটা বিচ্ছিন্ন আধান নিই, সেই বিচ্ছিন্ন আধান থেকে আমাদের বলয়গুলো কি হবে, বহির্মুখী হবে, বাইরের দিকে হবে এবং সুষম ভাবে সজ্জিত হবে, এটা আমরা বলতে পারি। এবং বলয়গুলিকে পিছনের দিকে বাড়ালে এবং আমাদের এই বলয়গুলোকে আমরা পিছনের দিকে বাড়ালে আমাদের এই ধনাত্মক আধানটির যে কেন্দ্র, সেই কেন্দ্রে যাই মিলিত হবে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা, কেন্দ্র বিন্দুতে কিন্তু মিলিত হবে, এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা একটি ঋণাত্মক আধানের মানচিত্র কিরকম হয় সেই সম্পর্কে দেখি। একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের মানচিত্র। আরে কে ছবিটা মুছছে, চল একে আমরা লাগাই দিই। আরে ওইদিকে উঠ রে, আর এটা হ্যাঁ, এগুলো ঋণাত্মক আধানের কি হচ্ছে, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের মানচিত্র। যদি আমরা একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধান নিই, সেই বিচ্ছিন্ন ঋণাত্মক আধানে কি হবে, বাইরে থেকে আমাদের কি হবে রে, ওই ভন্তরের মুখে হবে আমাদের এই বলরেখাগুলো, কি হবে, ভেতরের দিকে হবে। এই বলরেখাগুলো কি হবে রে আমাদের, হ্যাঁ, ইনার হবে, ভেতর দিকে আসবে। আসবে কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা। এবং সুষম ভাবে সজ্জিত হবে, সবগুলা সমান ডিস্টেন্সে সজ্জিত হবে। তো এক্ষেত্রে বলয়গুলো কি হবে, অন্তর্মুখী হয়। কি হয়, যদি আমরা বিচ্ছিন্ন একটা ঋণাত্মক আধান নিই, সেই ঋণাত্মক আধানের যে বলরেখাগুলো হবে, সেই বলরেখাগুলো কি হবে রে, আমাদের অন্তর্মুখী হবে, বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করবে এবং আমাদের এই অন্তর্মুখী বলরেখাগুলো কি হবে বলতো, সুষম ভাবে সজ্জিত হবে। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বলরেখাগুলোকে এবার আমাদের সামনের দিকে বাড়ালে কি হবে রে, বলরেখাগুলোকে আমাদের এই সামনের দিকে বাড়ালে আমাদের ঋণাত্মক আধানের যে কেন্দ্র, সেই কেন্দ্রটিতে মিলিত হবে। সিম্পল ব্যাপার। এই হচ্ছে একটা বিচ্ছিন্ন, আমাদের একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের মানচিত্র। কোনো সমস্যা? আরে কোনো সমস্যা নাই বেরো। এবার চলো দুটি সমপরিমাণ বিপরীত আধান যদি নিই, সেই দুটি সমপরিমাণ বিপরীত আধানের মধ্যে আমাদের ওই মানচিত্রটা বা রেখা কাল্পনিক বলরেখাগুলো কিরকম হয় দেখা যাক। হেডিং দিই, দুটি দুটি সম দুটি সমধর্মী আধানের ক্ষেত্রে, দুটি সমধর্মী আধানের ক্ষেত্রে দুটি, আরে আরে দুটি সম, আরে 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 কি টপিক, দুটি সমধর্মী, হ্যাঁ দুটি সমধর্মী আধান। তো যদি আমরা এখানে একটা ধনাত্মক আধান নিই এবং আরেকটি আমরা ধনাত্মক আধান নিই, তাহলে কি হবে, এর থেকে আমাদের বাইরের দিকে চলে যাবে কিছু আধান, বাইরে চলে যাবে। ঠিক তো, ধনাত্মক আধান থেকে কি হবে রে, উৎপন্ন হচ্ছে আমাদের। তো আমাদের এই দুটি ধনাত্মক আধান দিই, তাহলে সেই ধনাত্মক আধানের যে আমাদের কি করবে, বলরেখাগুলো আছে, সেই বলরেখাগুলো কিরকম মানচিত্র হবে, কিরকম সজ্জিত হবে আমাদের বলরেখাগুলো, সেই সময় দেখো। তাহলে এদের কি হবে, এখান থেকে বার হবে ধনাত্মক আধান থেকে, এরও বার হবে, এরকম মাকি যাবে, এটাও এদিকে মাকি যাবে, এটাও এদিকে মাকি যাবে। এইখানে যতগুলো আছে আমাদের আধান এরকম এদিকে মাকি যাবে। কারণ কি, কারণ আমরা জানি দুটো সমধর্মী আধানের মধ্যে কি হয়, পরস্পর বিকর্ষণ হয়। কেন, কারণ এই যে বলরেখাগুলো আছে, সেই বলরেখাগুলো কখনো এরা পরস্পরের সাথে মিশতে চায় নাই। দুটি সমধর্মী বলরেখা কখনো নিজেদের মধ্যে মিশতে চায় নাই, তাহলে এদের মধ্যে এরকম একটা সৃষ্টি হবে। এবং এদের মাঝখানে যদি আমরা কোনো একটা বিন্দু নিই, মনে করো এক্স নিয়েছি, কোনো একটা নিয়েছি এক্স বা কোনো একটা নিয়েছি, ঠিক আছে, তো এক্স এর ক্ষেত্রে কি হবে, এক্স এর মধ্যে কোন রকম বলরেখা টাচ খাবে নাই। মানে বলতে পারি আমাদের এই মধ্যবিন্দু মাঝে যদি একটা এক্স নিয়ে একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কিন্তু কখনো সৃষ্টি হবে নাই, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে নাই। একমাত্র তখনই এরকম একটা মাঝখানে যদি বিন্দু নিই, সেই বিন্দুটার মধ্যে আমাদের তড়িৎ ক্ষেত্র বল বা তড়িৎ ক্ষেত্রের শক্তি কাজ করে না, বাকি সবগুলাতে কাজ করছে। ওকে, এবার যদি আমরা বিপরীত ধর্মী আধান তুলি, তাহলে অর্থাৎ প্লাস একটা মাইনাস, তাহলে কিরকম হবে এটা আমরা দেখলাম। তাও দেখি, চোরা কে দিল মেরা, বিপরীত ধর্মী আধান। দেখো ভাই, একটা প্লাস, এই একটা মাইনাস, তো আমাদের এখান থেকে কি হবে, বার হবে আধান। শুরু হচ্ছে এখানে আমাদের কি হচ্ছে, শুরু হচ্ছে আমাদের বলরেখা এখানে, এবং আমাদের এখানে এসে কি হয়, মেশে আমাদের শেষ হয় এখানে বলরেখাগুলো আমাদের। তো আমাদের এখান থেকে বলরেখা এখানে মিশবে, এখানে এসে মিশবে, এখানে
এইখানে আসেনি মিশবে। তো আমরা যদি বিপরীত ধর্মে দুটি আধান নিই, তাহলে বিপরীত ধর্মী আধানের মধ্যে কি হবে, এইখান থেকে আমাদের কিছুগুলো, সব নাই, এইদিকে যেগুলো আছে তারা হবে নাই, হয়তো হবে একবার কত ঘুরে 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 আসবে, অনেক দূর পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ই হয়তো ঘুরে ঘুরে আসবে, একটু বোর্ডটা তো আঁটবে কোনো আবার। তো আমাদের যদি বিপরীত ধর্মী দুটি আধান নিয়ে হয়, তাহলে আমাদের ধনাত্মক আধান থেকে কি হবে, বর্গাকার বার হয়ে নিয়ে ঋণাত্মক আধানের মধ্যে মিশবে। এবং যখনই আমাদের ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের মধ্যে মিশবে, তো তখন তাদের আমাদের এই বর্গাকার যে মানচিত্রগুলা, যে কাল্পনিক হলো সিলেবাসে দেখতে এরকম হবে। এবং এই বর্গাকার কি হয়, এই বর্গাকারগুলোর মধ্যে আমাদের কি হয়, আমাদের সংকোচন হয়। আর সংকোচনের ফলে আমাদের এই বিপরীত ধর্মী দুটি আধানের মধ্যে কি হবে রে, আকর্ষণ বলের সৃষ্টি হবে। সিম্পল ব্যাপার, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তো চলো তাহলে এটা দেখে নিলাম। এরপর সুষম তড়িৎ ক্ষেত্র সম্পর্কে একটু দেখা যাক। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, যদি আমার দেখি চল, কোনো সমস্যা নাই, দেখেই নি একদম, ওকে, কোনো চাপের ব্যাপার নেই, আরামসে দেখি চলো। সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র কি হয় দেখো। দেখো ভাই, আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের বরেখাগুলি সমদূরবর্তী সমান্তরাল রেখা। আচ্ছা, দুটি বিপরীত আধান, মনে করো এই একটা আমরা, আরে দেখি লেখা গিয়েছে, দুটি বিপরীত আধানে আহিত সমান্তরাল পরিবাহী। আচ্ছা, যদি আমরা এই একটা সমান্তরাল পরিবাহী নিই, এটা কি আছে, ধনাত্মক আধান আছে, এবং আরেকটা আমরা সমান্তরাল পরিবাহী নিই, এটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক আধান। তাহলে বিপরীত ধর্মী আধানে আহিত দুটি যদি আমরা সমান্তরাল পরিবাহী নিই, তাহলে এর যে বর্গরেখাগুলো হবে কি হবে রে, ডাইরেক্ট এখানে এসে মিশবে কিনা। কারণ কি, আমরা জানি আমাদের এই ধনাত্মক থেকে ঋণাত্মক মিশবে, এখান থেকে বার হচ্ছে বর্গরেখা, এখানে মিশছে ঋণাত্মকে মিশছে, এখানে বার হচ্ছে, এখানে ধনাত্মক শুরু হচ্ছে, শেষ হচ্ছে ঋণাত্মকে, ধনাত্মক শুরু হচ্ছে, শেষ হচ্ছে ঋণাত্মকে। তাহলে এরকম হবে কিনা, একদম হবে। কারণ কি, আমরা জানি আমাদের একটা পরিবাহী তলে কি করে লম্ব ভাবে আমাদের বর্গরেখাগুলো কাজ করে, 90 ডিগ্রি কোণে, এটা 90 ডিগ্রি কোণে, এটা 90 কোণে, এবং মিশছে কোনটা, 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। তাহলে এটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। এবং আমাদের এই যে পরিবাহীটা আছে না, এই পরিবাহী যে শেষের দিকে আছে, তারা একটু বাঁকে নিয়ে হবে, কারণ কি তাদের বাইরে দিয়ে একটু বলটা কাজ করবে। তাদের ক্ষেত্রে যদি একটু টান করবে না, বল কাজ একটা বল বাইরে দিয়ে কাজ করবে, তাদের কি হবে, এই সাইডে গুলো কি হবে, বাঁকে বাঁকে কাজ করবে। এই হচ্ছে আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কিরে আমাদের বর্গাকার মানচিত্র। ওকে, সাইডের গুলো বাঁকা হবে, সাইডের গুলো বাঁকা হবে, যত দূর যাবে সাইড গুলো বাঁকা হবে, যত যাবে সাইড বাঁকা হবে, বাট মাঝের গুলো কি হবে, সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয় মাঝের গুলো, কারণ কি তাদের সোজা আছে দিকে মিশে যাবে। ওকে, সিম্পল ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নেই দাদা। এরপর আরেকটা ছোট্ট টপিক আছে, এই ছোট্ট টপিকটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের ক্লাসটা কিন্তু শেষ, কোনো চাপের বিষয় নাই, আর একদম ছোট্ট টপিক। দেখো ভাই, একটি কি বলছে, চলো দেখা যাক টপিকটা কি আছে দেখি তো। টপিক হচ্ছে আমাদের এরপরে বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র। মাই গড, বলরেখার সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র বার করব। সেই বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র দেখা যাক কিরকম হয় কিরকম নাই নাকি। তো চলো দেখি কি চাপের কি আছে। बॉलरेखा साहाय्य त्वरित क्षेत्र। एनर्जी क्यों नहीं आते हैं मेरे को यार, एनर्जी क्यों नहीं आते हैं, तुमको क्यों नहीं आते हैं एनर्जी भाई, যদি কেউ বলে তো আমি কি করব। কি হচ্ছে টপিকটা রে, আমি ভুলে গেলাম যে বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র, বল রেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র, বল রেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র। তো দেখো ভাই, আমাদের ম্যাক্সওয়েল একটা জিনিস বলেছে, ম্যাক্সওয়েল একটা আমাদের সূত্র দিয়েছে, ম্যাক্সওয়েল একটা আমাদের কি দিয়েছে, ধারণা দিয়েছে। সেই ধারণাটা আমরা জানি, কোনটা বলতো, কি হচ্ছে দেখো। একটি বিন্দু আধান কল্পনা করো, একটি বিন্দু আধান মনে করো কিউ আছে, এই কিউ একটি বিন্দু আধান কল্পনা করলাম। ওকে, তো একটি বিন্দু আধান কল্পনা করি, ধরো একটি বিন্দু আধান কিউ আধান আছে, ঠিক আছে, ধনাত্মক একটা বিন্দু আধান আছে। ফ্যারাডের ধারণা অনুযায়ী ওই আধান থেকে মোট, আমরা যদি একটা বিন্দু আধান নিই, ঠিক আছে, আমরা যদি একটা বিন্দু আধান নিই, সেটাও কি আমাদের প্লাস আছে, তো এই একটা প্লাস ধনাত্মক একটা আধান, এর থেকে কি হবে, এর থেকে আমাদের কি হবে দাদা, একটি ধনাত্মক আধান থেকে আমাদের বলরেখা বাইরের দিকে বার হবে, বলরেখা শুরু হবে। তাহলে যদি এবার বলি যে আমাদের
একটি ধনাত্মক আধান যদি নিই, সেই ধনাত্মক আধানের চারিদিকে যে আমাদের বলরেখাগুলো বাইরে বেরিয়ে আসবে, সেই বলরেখার পরিমাণ কত? অর্থাৎ কি আমাদের একটি ধনাত্মক আধানের চারপাশে ধনাত্মক আধান থেকে যে বলরেখাগুলো বাড়বে, সেই বলরেখাগুলোর পরিমাণ কটা? কটা বলরেখা হবে? একটা, দুটা, 10টা হবে, নাকি 12টা বার হবে, নাকি 30টা বার হবে? সেই কনসেপ্টটা, সেই প্রশ্নটা মাথার মধ্যে আসছে কিনা দাদা? হ্যাঁ দাদা, আসছে। তো আমাদের ম্যাক্সওয়েল এই সম্পর্কে একটি ধারণা দিয়েছে কি, যদি আমরা ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট, কি রে, ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যমে, মনে করো এই যে মাধ্যমটা আছে, এই মাধ্যমটা হচ্ছে ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট। তাহলে ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যমে যদি আমরা একটা বিন্দু, যদি আমরা একটা বিন্দু ধনাত্মক আধান, যার নাম হচ্ছে কিউ, কিউ রাখি, বিন্দু ধনাত্মক আধান যার নাম হচ্ছে কিউ, কিউ পরিমাণ একটি বিন্দু ধনাত্মক আধান রাখি, সেই বিন্দু ধনাত্মক আধানের চারিদিকে যে বলরেখাগুলো বাড়াবে, সেই বলরেখাগুলো শুরু হবে, সেই বলরেখার পরিমাণ হচ্ছে, সেই বলরেখার যে পরিমাণ, ঠিক আছে, সেই বলরেখার যে সংখ্যা, সেই বলরেখার সংখ্যা হবে আমাদের, বলতে পারি কার ধারণা সারে, বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা হবে আমাদের কিউ বাই ইপসাইলন। ইপসাইলন কি রে? তড়িৎ ভেদ্যতা। অর্থাৎ কি আমরা যে মাধ্যমটা নিয়েছি, সেই মাধ্যমটার তড়িৎ ভেদ্যতা হচ্ছে আমাদের ইপসাইলন, এবং কি হচ্ছে আমাদের এই বিন্দু আধানটি, এইটা হচ্ছে আমাদের বলরেখার সংখ্যা। অর্থাৎ কি আমাদের বাইরে যে বলরেখা হবে, সেই বলরেখাগুলো হচ্ছে আমাদের কত? কিউ বাই ইপসাইলন। যদি আমরা ইপসাইলন 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 আমরা ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যমে আমরা একটা ধনাত্মক কিউ পরিমাণ বিন্দু আধান রাখি, তাহলে সেই ধনাত্মক কিউ পরিমাণ বিন্দু আধানের বাইরে যে বলরেখার সৃষ্টি হবে, সেই বলরেখাগুলো কত হবে? কটি বলরেখার সৃষ্টি হবে? সেই বলরেখার সংখ্যা সমান বলতে পারি আমরা কিউ বাই ইপসাইলন। এটা হচ্ছে কার? এটা হচ্ছে আমাদের কে দিয়েছে? এটা দিয়েছে ম্যাক্সওয়েল। কে দিয়েছে? এটা আমাদের ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েলের ধারণা অনুযায়ী এটা আমরা বলতে পারি। গুড, একদম ঠিক। তো একটি গোলক কল্পনা করি, মনে করো, তো মনে করো একটি গোলক কল্পনা করতে, কি একটা গোলক, মনে করো আমাদের এই ধনাত্মক আধানটি আছে, এই ধনাত্মক আধানটির চারিদিকে আমরা একটা গোলক কল্পনা করেছি, ঠিক কিনা? ঠিক। তো আধানটিকে আমরা কেন্দ্র করে কি করেছি, আধানটি যে কিউটা আছে, এই আধানটি কেন্দ্র করে আমরা আর ব্যাসার্ধের একটা গোলক, আর ব্যাসার্ধের একটা কি করেছি রে, আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করেছি। তাহলে আধান থেকে বের হওয়া সব বলরেখা ওই গোলকের গা ও পৃষ্ঠ দিয়ে বেরিয়ে যাবে। কারণ কি আমাদের এই যে গোলকটি আছে, আমরা কি জানি পরিবাহের ভিতরে কোনো রকম বলরেখা থাকে না। তাহলে আমাদের এই গোলকটির পৃষ্ঠ দিয়ে কি হবে? আমাদের বল রেখাগুলো বাইরে বেরিয়ে যাবে, যাবে কিনা? একদম ঠিক। আমাদের কি হবে? এই গোলকটি বাইরে দিয়ে বল রেখাগুলি বাইরে বেরিয়ে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। আমাদের এগুলো কি এককটা বল রেখা। যদি আমরা কিউ বিন্দুটিকে কিউ রে, যদি আমরা কিউ ধনাত্মক আধানটিকে কেন্দ্রে রেখে একটা আর ব্যাসার্ধের গোলক তৈরি করি, তাহলে গোলকটার বাইরের পৃষ্ঠ দিয়ে বেরিয়ে যাবে আমাদের বল রেখাগুলো, যাবে কি নাই? এগুলো হচ্ছে আমাদের কত কি হচ্ছে দাঁড়া বল রেখাগুলো। তো এই যে বল রেখাগুলো বাইরে বেরিয়ে এলো, তো সেটা আমরা কি বলতে পারি? বলরেখা গোলাকার বেশি বেরিয়ে যাবে। তাহলে একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা কত? আমাদের এই যে গোলকটা আছে না, এই গোলকটার ক্ষেত্রফল কত? এই গোলকটার ক্ষেত্রফলটা কত? 4πr²। তো 4πr² গোলকটির অপরটাই সেই 4πr² এই ক্ষেত্রফল, 4πr² এই ক্ষেত্রফলের অপর দিয়ে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের যে বলরেখা বেরিয়ে আসছে সেটা কত রে? কিউ বাই, কত আসছে? কিউ বাই এসছে। তাহলে আমাদের একক একক ক্ষেত্রফলের অপর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের কতগুলা বলরেখা বেরিয়ে আসবে? তাহলে কি বলতে পারি? আমাদের কিউ বাই ইপসাইলন বাই, এটাকে ভাগ করে দিব 4π বা বলতে পারি কি, বা বলতে পারি কিউ বাই, লিখতে পারি আমরা 4π ইপসাইলন r²। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। মানে একক ক্ষেত্রফলের বলরেখার সংখ্যা, ঠিক কিনা? একক ক্ষেত্রফলে আমাদের কি রে, একক ক্ষেত্রফলে আমাদের
বল রেখার সংখ্যা কত? Q/4πr²। এবং আমরা কি জানি ভাই, আমাদের তড়িৎ ক্ষেত্রের সাথে তুলনা করলে আমরা জানি যে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রবণতা, যদি আমরা কিউ একটি আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে পরিমাণ, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রবণতা কত হয়? সেই প্রবণতা হয়, আমার তড়িৎ ক্ষেত্র হয় কিউ ই সমান Q/4πε r²। ঠিক কিনা? তাহলে এখানে আমরা বুঝতে পারছি আমাদের এই সূত্রটা আর এই সূত্রটা কি একই রকম ম্যাচ খাচ্ছে? একদম দাদা। মানে কি, আমরা এখানে বলতে পারি যে আমাদের কোন একটা পরিবাহীর একক ক্ষেত্রফলের বর্গাকার সংখ্যা, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের শক্তি বা তড়িৎ ক্ষেত্রের বল বা আমাদের তড়িৎ ক্ষেত্র। ঠিক কিনা ভাই? একদম ঠিক। আরে ইয়ার, এই যে ফর্মুলাটা আছে, এই সূত্রটা এই সূত্র ম্যাচিং খাচ্ছে কিনা? একদম। তাহলে এইটার সমান আমরা এইটা বলতে পারি কিনা? একদম। তাহলে বলতে পারি কি, আমাদের এই যে একক ক্ষেত্রফলের যে বর্গাকার সংখ্যা, আমাদের একক ক্ষেত্রফলের বর্গাকার সংখ্যা, এই একক ক্ষেত্রফলের বর্গাকার সংখ্যাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের শক্তি বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র ভেক্টর, যেটা হচ্ছে এই। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। তাহলে ভাই আজকে ক্লাসটা এতটাই থাকবো। যদি কোথাও কোনো সমস্যা হয় কিংবা তোমাদের ডাউট থাকে, তো কমেন্ট বক্স ফাঁকা আছে। কার জন্য? তোমার জন্য আছে। আর যদি ক্লাসের মধ্যে কোথাও একটু বিরক্ত লাগে, আমার এত এনার্জি ঠিক মতো নাই, তাও কথা বলছি আমি, যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাও। আর যদি কোথাও বিরক্ত লাগে, তাও কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? যাতে পরের ক্লাসটা আর বিরক্তিকর না হয়, সেই চেষ্টাটা আমি করব। তাহলে চলো, আজকের জন্য এত থাকুক। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। পরের লেকচার তাড়াতাড়ি আমাদের আসছে। বাই। বন্ধুদেরকে শেয়ার করো এবং নিজে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।